এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার। থ্যাংক ইউ। আপকি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমাদের অতিথি এমন এক ব্যক্তিত্ব যিনি একজন সুপারস্টার, কিন্তু ওনার মধ্যে সুপারস্টারের মতো আদব কায়দা নেই। এন্ট্রিও উনি সুপারস্টারের মতো নেন না। উনি ওনার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত, কিন্তু যখন অ্যাওয়ার্ড পান তখন ওই অ্যাওয়ার্ড নিতে যান না। আপনারা আন্দাজ করতে পারছেন আমি যার কথা বলছি, ওয়ান অ্যান্ড অনলি আমির খান। বসুন। আর আজকের এই শোয়ে আমাদের জাজও বিশেষ একজন ভারতীয় সেনার বীর যোদ্ধা ছিলেন, ভারতীয় সেনার কৌশলী ছিলেন। প্লিজ ওয়েলকাম লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড রামেশ্বর রায়। আজকের মোকদ্দমা এবার শুরু করা যাক। আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা সুপারস্টার আমির খানের বিরুদ্ধে প্রথম অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার আমির খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মোটেই দেশভক্ত নন। যখনই আপনার কোনো ফিল্ম রিলিজ হওয়ার থাকে তখনই আপনার দেশভক্তি নিয়ে প্রশ্ন ওঠে। সোশ্যাল মিডিয়াতে আজকাল লেখা হচ্ছে যে পেহেলগাঁওতে এত মর্মান্তিক ঘটনা ঘটে গেল, ধর্ম জিজ্ঞেস করে মানুষকে গুলি করা হলো, আমির খান চুপ করে রইলেন। এই যে ঘটনা ঘটেছে, এই যে অ্যাটাক হয়েছে, জঙ্গি হামলা হয়েছে আমাদের দেশের উপরে, আমাদের দেশের মানুষের উপরে, এটা এতটাই জঘন্য একটা কাজ, এতটাই জঘন্য কাজ যে এতে ওদের কাওয়ার্ডিশ দেখবেন, এই যে কাপুরুষ লোক যারা হয় ওরাই এসব করে। যারা জঙ্গি রয়েছে ওরা আমাদের দেশে ঢুকে সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে, পরিবারের মানুষের উপর গুলি চালাচ্ছে। ওখানে আমিও থাকতে পারতাম, আপনিও থাকতে পারতেন। আর মানুষের ধর্ম জিজ্ঞেস করে তাদের উপর গুলি চালিয়েছে। এর কি মানে হতে পারে? এ নিয়ে আমি বলেওছি, আসলে ব্যাপারটা হলো যে আমি সোশ্যাল মিডিয়াতে নেই। তো যখন কোনো জিনিস ঘটে মানুষ এক সেকেন্ডে নানা কথা লিখতে থাকেন। আমি সোশ্যাল মিডিয়াতে নেই। আর আমি এ ব্যাপারে কথাও বলেছি। পরে যখন কোনো ফাংশনে গেছি আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো আমার একেবারেই সোজাসাপটা উত্তর ছিল, এই যে হামলা হয়েছে সেটা শুধু আমাদের দেশের মানুষের উপরেই নয়, এটা আমাদের দেশের একতার উপরেও হামলা। আর এরা খুবই জঘন্য একটা কাজ করেছে, যার জন্য ওরা এর যথাযথ জবাব অলরেডি পেয়ে গেছে। কিন্তু কি হয় জানেন তো? কিছু মানুষ আমাকে একটু বেশিই পছন্দ করেন। আর তারাই এইসব কথা তখন বলতে থাকে। আপনার এই শুভানুধ্যায়ীরা এটাও বলেছিলেন যে যখন এয়ারফোর্স অ্যাকশন নিল, যখন জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হলো, এরপর আপনার একটা বয়ান এলো, তখন মানুষ বলল যে নিশ্চয়ই কোনো ফিল্ম আসতে চলেছে। দেখুন, আমাদের যারা জওয়ানরা, আমাদের যারা বীরেরা যেভাবে উপযুক্ত জবাব দিয়েছে, সেই ব্যাপারে আমি যদি বলি, সেটা কি আমি কোনো ভুল কাজ করছি? আমি তখন ফিল্মের ব্যাপারে ভাববো নাকি আমাদের জওয়ানদের ব্যাপারে ভাববো? ওই সময় আমি যদি ভাবি আমার ফিল্ম আসছে, তাহলে আমি চুপ হয়ে যাব। আমি আমাদের আর্মড ফোর্সেস এর ব্যাপারে কথা বলতে পারব না। এটা তো আমার ঠিক মনে হয় না। কিন্তু আমি তো সোজাসুজিই কথাটা বলেছি। কিন্তু যখন আপনি বললেন তার ১২ ঘন্টার মধ্যে ট্রেলারও রিলিজ হয়ে গেল। রজতজি, অ্যাকচুয়ালি আমাদের ফিল্মের ট্রেলার তো আরো আগেই আসার কথা ছিল। আর ওটা আমি এই জন্যই ক্যানসেল করেছিলাম। আমাদের দেশে যে হামলা হয়েছিল, তো আমি সঙ্গে সবকিছু ক্যানসেল করি। আমার আন্দাজ আপনার আমার মনে আছে প্রিমিয়ার ছিল ঐদিন। তো আমি সবকিছুই ঐদিন আমাদের ক্যানসেল হয়ে গিয়েছিল। ঠিক যেভাবে সব ভারতবাসীর মনে রাগ জন্মেছিল, আমরাও খুব দুঃখ পেয়েছিলাম। তো সেই অনুভূতি আমার মধ্যেও তৈরি হয়েছিল। এমনকি কয়েকদিন ধরে আমি এতটাই ডিপ্রেস ছিলাম, বাড়ি থেকেই বেরোইনি। সোশ্যাল মিডিয়াতে লেখা হয়েছে যে উনি অ্যাক্সিডেন্টাল প্যাট্রিয়ট।
যখন লাল সিং চাড্ডা রিলিজ হওয়ার ছিল তখন হ্যাঁ। উনি দেশভক্তি নিয়ে একটা বয়ান দিয়েছিলেন। হ্যাঁ। এখন লাল সিংয়ের সময় কি বলেছিলাম এখন সেটা আমার মনে পড়ছে না। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি তাহলে বলব, আমার দেশভক্তি আপনি কোথায় দেখতে পাবেন? আমার কাজে দেখতে পাবেন। রং দে বসন্তি দেখুন, লাগান দেখুন, সরফরোশ দেখুন। এই সমস্ত ফিল্ম আপনি দেখুন। যত দেশভক্তির ফিল্ম আমি করেছি, হয়তো অন্য কোনো আর্টিস্ট এতটা করেনি। বরং আমি একবার মনোজজির সঙ্গে দেখা করেছিলাম। মনোজ কুমারজি, যাকে আমরা ভারত বলতাম। বিকজ হি ওয়াজ নোন অ্যাজ দ্য পেট্রিয়ট। তো মনোজজি বলেন যে, আমার পরের জেনারেশনে যদি কাউকে মনে হয় আমার মতো দেশভক্ত, দেশের জন্য সে কিছু করছে, তাহলে সেটা তুমি। উনি নিজে এটা বলেছিলেন। আমার ফিল্ম উনি নিজে দেখেছেন। আচ্ছা, আপনার যে শুভানুধ্যায়ীরা রয়েছে তারা যেটা বলছে, তারা বলছে যে টার্কি এই গোটা ইনসিডেন্টে পাকিস্তানের সঙ্গ দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। টার্কি এই দেশের সঙ্গে শত্রুতা করেছে, হুম, পাকিস্তানকে ড্রোন দিয়েছে, আর তারপর ওরা আপনার ছবি ছেপে দিল হুম। টার্কির প্রেসিডেন্ট এরদোগানের সাথে। হ্যাঁ, হ্যাঁ। এটা টার্কি খুবই ভুল একটা কাজ করেছে। আর এতে প্রত্যেক ভারতীয় আঘাত পেয়েছে। কয়েক বছর আগে ওদের ওখানে ভূমিকম্প হয়েছিল। আপনাদের মনে আছে? ভূমিকম্প হয়েছিল। তো তাদের সবার ১ম হেল্প কে করেছিল? আমরা আমরা ইন্ডিয়ানরা। ইন্ডিয়ানস। সবার আগে আমরা, ইন্ডিয়া হেল্প করেছিল। আমাদের সরকার ওদের সাহায্য করেছিল। ওই সময় আমাদের সরকারও জানত না। ঠিক যেভাবে আমিও জানতাম না। যখন আমি এরদোগানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তো যেমনটা সরকারও জানত না, আমিও তেমনই জানতাম না যে ৭ বছর পরে এরা আমাদের সঙ্গে এরকম করবে। আমাদের ওদের দিকে বন্ধুত্বের হাত বাড়াই, ওদের সাহায্য করি। ওদের বিপদে আমরা সাহায্য করেছিলাম। সবার ১ম এ আমরা ছিলাম। আর ওরা আমাদের এই প্রতিদান দিল? তো এটা খুবই খারাপ করেছে। কিন্তু আমার এই ফটোটা সেই সময়কার। তো সরকারও সেই সময়ে ওদের হেল্প করছিল। আরো তো একটা ফটো রয়েছে হ্যাঁ, হ্যাঁ। এরদোগানের ওয়াইফের সঙ্গে। সেটা তো তার থেকেও অনেক পুরনো। এটা তো তার থেকেও পুরনো কথা। এখন দেখুন রজতজি, কি হয় জানেন তো? আমি অ্যাজ আ সেলিব্রিটি, অ্যাজ অ্যান অ্যাক্টর, যখন আমি অন্য দেশে যাই, আই এম লাইক অ্যান অ্যাম্বাসেডর অফ দ্য কান্ট্রি। তো যখন কেউ আমাকে বলে, "আপনি চা খেতে আসুন", তখন না বলাটা আমার ঠিক দেখায় না। এইরকম আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে। এখন টার্কি যেটা করেছে খুবই খারাপ করেছে। আর এতে প্রত্যেক ভারতীয় খুব দুঃখ পেয়েছেন। আমাদের এত রাগের কারণটা হলো আমরা তোমাদের কিছু লোক সাহায্য তো করলাম আর বলছে যে তোমরা আমাদের। বয়কট টার্কি, যেসব লোকজন ট্রাভেলের প্ল্যান করেছিল টার্কি যাচ্ছিল একদম ঠিক, ক্যান্সেল করে একদম দিয়েছে। ঠিক করেছে। একদম সঠিক করেছে। আমাদের কোনোভাবেই টার্কিকে সাপোর্ট করা উচিত হবে না। কারণ ওরা আমাদের উপর হামলা করেছে। আমাদেরকে পাকিস্তানকে সাহায্য করেছে। যখন লড়াই হচ্ছে তখন ওরা পাকিস্তানের পক্ষ নিচ্ছে। অথচ আমরা ওদের সাহায্য করেছিলাম। এটা কি ধরনের কথা? এটা খুবই ভুল। এটা খুবই ভুল কাজ। কিছু লোক তো এটাও লিখছে যে আমির খান নিজের ফিল্মে পাকিস্তানের নাম নেন না, ওখানে যে জঙ্গি ঘাঁটি রয়েছে, যে কালপ্রিটরা রয়েছে, তাদের ব্যাপারে কখনো কিছুই বলেন না। ভারতের ফিল্ম হিস্ট্রি আপনি একবার ঘেঁটে দেখুন। সবসময় আমাদের সেন্সর বোর্ড বলে থাকে, আপনারা প্রতিবেশী দেশ বলুন, আপনারা ওদের নাম নিতে পারবেন না। তো আগেকার দিনে বলা হতো, ওই প্রতিবেশী দেশ হামলা করেছে, প্রতিবেশী দেশ এই করেছে। তো আমাদের অ্যালাউড ছিল না, ফিল্ম মেকারদের এটা আমাদের বলা অ্যালাউড ছিল না। প্রতিবেশী দেশ আমরা নাম নিতে পারতাম না। আপনি জানেন কি? যে 'সরফরোশ' যেটা আমার ফিল্ম 'সরফরোশ' ওটা ইতিহাসের ১ম ফিল্ম যেখানে আমরা খোলাখুলিভাবে পাকিস্তানের নাম নিয়েছি, আইএসআই এর নাম নিয়েছি, খোলাখুলিভাবে। জন বলেছিল এটা সেন্সর বোর্ডে পাস হবে না। তো আমি বলি, কেন পাস করবে না? আমরা ওদের বোঝাবো যে যখন পার্লামেন্টে আদভানিজি বলতে পারেন যে পাকিস্তান আমাদের উপর আমাদের সঙ্গে খারাপ আচরণ করছে, আইএসআই আমাদের উপর গোয়েন্দাগিরি চালাচ্ছে, আমাদের দেশে জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে। যখন আদভানিজি আমাদের পার্লামেন্টে এটা বলতে পারেন, যেটা পাবলিক প্ল্যাটফর্ম, তাহলে আমরা কেন বলতে পারব না? আর ওই বেসিসে আমরা ওই ফিল্মের পারমিশন পাই। আর ওটা ১ম ফিল্ম ছিল যেখানে আমরা ওই নাম ব্যবহার করেছি। তারপরে যে কটা ফিল্ম এসেছে, এখন আমরা পাকিস্তান বলে থাকি বা আইএসআই বলে থাকি। 'সরফরোশ' ছিল ১ম ফিল্ম। তো যারা বলেন যে আমি পাকিস্তানের বিরুদ্ধে বলি না, আমি তো সবথেকে বেশি পাকিস্তানেরই নাম নিয়েছি। আর কেউ মনে হয় না এত নাম নিয়েছে। আমার মনে আছে ওই ফিল্মে নাসিরুদ্দিন শাহকে আইএসআই এজেন্ট বলা হ্যাঁ, হয়েছিল, নাম নিয়ে ISI বলা এজেন্ট হয়েছিল। আর যে মির্চি সেটের ক্যারেক্টার আপনি দেখিয়েছিলেন, এখন তো সেটাই প্রমাণ হচ্ছে যে লোক এরকমই করে। হ্যাঁ, মানে দেখুন এটা খুবই দুঃখের একটা কথা। দেখুন মানে পাকিস্তান যে ধরনের বদমাইশি করে আর যে খারাপ কাজ করে, সেটাতে
আনফরচুনেটলি কখনো, কখনো আমাদের দেশেরও কিছু লোক যুক্ত থাকেন। আর সেটা খুবই দুঃখের কথা, খুবই দুঃখের কথা। আমার যে চরিত্র ছিল সরফরোশে, এসিপি রাঠোর, যে সবাইকে ধরে ফেলে, তা সে ভারতীয়ই হোক বা ভারতের বিরুদ্ধেই কাজ করুক। বা নাসিরের যে চরিত্র ছিল, যে আইএসআই-এর হয়ে কাজ করছিল। তো কখনো কখনো লোকে বলে যে সব ফিল্ম মেকারদের এটাই চিন্তা হয় যে আমাদের ফিল্ম পাকিস্তানেও দেখানো হবে, হ্যাঁ, সেখান থেকেও ভালো কামাই হবে। হ্যাঁ। তো এই জন্য একটু ঠান্ডা থাকো, পাকিস্তানের বিরুদ্ধে বেশি বলো না। আপনি জানেন কি সরফরোশের পর আমার নামে আ অনেক নেগেটিভ এসেছিল পাকিস্তান থেকে। যে আপনি আমাদের নামে কি দেখাচ্ছেন এইসব বলে অনেক নেগেটিভ কমেন্ট এসেছিল। আপনাকে আরেকটাও কথা বলি। আমার ফিল্ম 'দাঙ্গল' মনে আছে? যখন 'দাঙ্গল' রিলিজ হয়েছিল, তো ডিজনি ওয়াজ ওয়ান অফ দ্য প্রোডিউসার। উনারা প্রেজেন্ট করেছিলেন। উনারা বলেছিলেন যে পাকিস্তানের সেন্সর থেকে আমাদের রিঅ্যাকশন এসেছে যে এতে শেষ পর্যন্ত যখন গীতা ফোগাট জিতল, তো এরপর আমাদের তিরঙ্গা উপরে তোলা হলো। আর আমাদের জাতীয় সঙ্গীত বাজানো হলো। তো উনারা বলেন যে এই দুটো জিনিস আপনাকে বাদ দিতে হবে। ভারতের ন্যাশনাল অ্যানথেম বাদ দিতে হবে। আর আপনি ইন্ডিয়ান ফ্ল্যাগ সরিয়ে দিন। তা না হলে আমরা এই ফিল্ম পাস করতে পারব না। তো আমি ১ সেকেন্ডে ওদেরকে বলি ডিজনি কর্তাদের যে আমাদের ফিল্ম পাকিস্তানে রিলিজ হবে না। তো উনারা বলেন যে হ্যাঁ, মানে ১ সেকেন্ডে আমি মানে আমার চিন্তা করারও দরকার পড়েনি। তো উনারা বলেন আমাদের বিজনেসে এটার প্রভাব পড়বে। আমাদের লোকসান হবে। I said যে এইরকম বলবে যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সরিয়ে দাও, আর যে বলবে আমাদের জাতীয় সঙ্গীত সরিয়ে দাও, তাদের প্রতি আমার ইন্টারেস্টই নেই। ঐরকম ব্যবসা আমার চাইই না। সবচেয়ে বেশি ব্যবসা আপনি যদি কোথাও থেকে করে থাকেন, হুম, টাকা কামিয়ে থাকেন, সেটা হলো চায়না থেকে। না, না, ইন্ডিয়া থেকেই হয়েছে। আমার সবথেকে বেশি রোজগার ইন্ডিয়া থেকেই হয়েছে। চায়নাতে একটা ফিল্ম আমার ভালো চলেছে, 'দাঙ্গল', ২ টো ফিল্মে। একটা 'সিক্রেট সুপারস্টার' আর একটা 'দাঙ্গল'। কিন্তু আমার সবথেকে বেশি কিন্তু রোজগার কিন্তু চায়নাতে এখান থেকেই আপনাকে খুব হয়েছে। বড় সুপারস্টার মনে করা হয়। হ্যাঁ, হ্যাঁ। ওরা আমার ফিল্ম খুব পছন্দ করে। হ্যাঁ, আপনি তো চাইনিজদের হ্যাঁ। মতো দেখতেও নন। আজকাল লোকে জিজ্ঞেস করছে যে ভাই, টার্কি শত্রু, আপনি ওখানে গেছিলেন, আর চায়না পাকিস্তানকে সাপোর্ট করছে, আর চায়নাতে আপনি বড় স্টার। এতে আমি কি করব? ওই সময় যখন 'দাঙ্গল' রিলিজ হয়, 'সিক্রেট সুপারস্টার' রিলিজ হয়েছিল, তখন তো আমাদের চায়নাদের সঙ্গে কোনো সমস্যাই ছিল না। চায়নাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল। আর চাইনিজ গভর্নমেন্ট আপনাকে অ্যাওয়ার্ডও দিয়েছে, ন্যাশনাল ট্রেজার অফ ইন্ডিয়া। হ্যাঁ, ওরা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। ন্যাশনাল ট্রেজার অফ ইন্ডিয়া। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, ওরা কিন্তু বলেনি ন্যাশনাল ট্রেজার অফ চায়না। ওরা বলেছে ন্যাশনাল ট্রেজার অফ ইন্ডিয়া। তো তো ওরাও এটা মনে করে যে আমি ইন্ডিয়ার ন্যাশনাল কিন্তু ট্রেজার। চায়না তো আজকাল ভারতের শত্রু হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি একদম ঠিক বলেছেন। যারা আমাদের বিরুদ্ধে থাকবে, আমি সবসময় আমাদের ভারতের সঙ্গেই থাকব, আমাদের আর্মড ফোর্সেস এর সঙ্গে থাকব, আর আমাদের দেশের পাশেই থাকব। আজ দেখুন ইন্টারন্যাশনাল কমিউনিটির এটা বোঝা খুব দরকার যে, আরে ভাই, ওরা আমাদের ইনোসেন্ট সিভিলিয়ানদের একটা টেররিস্ট অ্যাটাক এর মাধ্যমে মেরেছে। এটা গোটা বিশ্বের বোঝা উচিত যে শুরুটা ওরা করেছে। ওরা আমাদের ইনোসেন্ট মানুষদের মেরেছে। এটা কোনো পদ্ধতি? এটা তো মানবতার উপর আঘাত। ওদের তো লজ্জা হওয়া উচিত এই কাজের জন্য। কোনো ধর্মই এটা বলে না যে তোমরা ইনোসেন্ট মানুষদেরকে মারো। আর এই টেররিস্টরা যেটা করছে, আমি ওদের ইসলামিক মনেই করি না। আমি তো ওদের মুসলমানও মনে করি না। কারণ ইসলামে লেখা রয়েছে আপনি যখন কাউকে আপনি কোনো ইনোসেন্ট ব্যক্তিকে মারতেই পারেন না। আপনি মেয়েদের গায়ে হাত ওঠাতে পারেন না। আপনি বাচ্চাদের মারতে পারেন না। এই সবকিছু আমাদের ধর্মে রয়েছে, ইসলামে রয়েছে। তো এরা যেটা করছে সেটা ধর্মের বিরুদ্ধাচরণ করছে। ভুল করছে ওরা। জনগণের থেকে দু একটা প্রশ্ন নিতে পারি? এই কিছুদিন আগে অপারেশন সিন্দুর হয়েছিল আর আমরা জানতে পেরেছি যে পাকিস্তানের টেররিস্ট ক্যাম্পসগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। মুড়িয়ে দিয়েছে, হ্যাঁ, আর এতে আমরা খুবই গর্বিত হয়েছিলাম। একদম। কিন্তু ওই সময় আপনার কিরম লেগেছিল? আপনি কি ফিল আমিও সেটাই ফিল করেছি যেটা আপনি ফিল করেছেন। আপনার আমার খুবই গর্ব হয় আমাদের সেনাদের নিয়ে, আমাদের আর্মড ফোর্সেস নিয়ে। আমার খুবই গর্ব হয়। আপনার কি মনে হয় না যে ওখানে গিয়ে, বর্ডারে গিয়ে ওদের উৎসাহ দেওয়া উচিত? আমি গিয়েছিলাম। হয়তো আপনারা এই কথাটা জানেন না। যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল আর আমরা যখন কার্গিল যুদ্ধ জিতেছিলাম, তো আমি একমাত্র ব্যক্তি ছিলাম
যতদূর আমি জানি, আর কেউ গিয়েছিল কিনা জানা নেই। তারপর আমি ১ দিন, ২ দিন, ৩ দিন নয়, আমি ৮ দিন কার্গিলে কাটিয়ে এসেছিলাম। আমি লেতে ল্যান্ড করি। স্যার, আমি লেতে ল্যান্ড করি, আর ওখান থেকে শ্রীনগর পর্যন্ত যে সড়কপথ রয়েছে, ফর 8 ডেজ আই ওয়াজ অন দ্য রোড, আর আমি সমস্ত রেজিমেন্টের সঙ্গে দেখা করেছি। আমি আসাম রাইফেলসের সঙ্গে দেখা করেছি, রাজপুতানা রাইফেলসের সঙ্গে দেখা করেছি, লাদাখ স্কাউটসের সঙ্গে দেখা করেছি। যতগুলো মানে আমার সমস্ত রেজিমেন্টের নামও মনে নেই। কিন্তু যতগুলো রেজিমেন্ট ছিল, ওই ৮ দিনে আমি শুধু জওয়ানদের সঙ্গে দেখা করেছি, আর আমি শুধুমাত্র ওনাদের উৎসাহ বাড়াতে গিয়েছিলাম যে আপনারা আমাদের জন্য যুদ্ধ জিতেছেন, আপনারা আমাদের রক্ষা করেছেন। আমি আপনাদের প্রণাম জানাই এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এটা করেছি। আমি হয়তো একমাত্র, আর কেউ কি গিয়েছিল আমায় বলুন তো? না, আর কেউ, আরো আপনি বেশ বলুন। কিছু লোক গেছিলেন, ওখানে ওনারা গান করেছেন, ডান্স করেছেন, তারপর ফিরে এসছেন। কিন্তু আপনি যখন গিয়েছিলেন তখনকার একটা তো অভিযোগ আমার মনে আছে। হ্যাঁ, হ্যাঁ। আমায় বলা হয়েছিল যে আপনি অফিসারদের সঙ্গে দেখা করেননি। হ্যাঁ, হ্যাঁ। আমার একটা রিকোয়েস্ট ছিল রজতজি। আর্মির হাই কমান্ডের কাছে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমি এই ৮ দিন কাটাবো শুধুমাত্র জওয়ানদের সঙ্গে। যদিও অফিসাররা তো ওনাদের সঙ্গে থাকবেনই, কিন্তু আমি পুরো সময়টা শুধুমাত্র জওয়ানদের সঙ্গেই কাটাতে চাই। তো এইজন্য আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমি শুধু জওয়ানদের সঙ্গেই কাটাতে চাই। আর ওনাদের সঙ্গে অফিসাররাও থাকবেন। আর এই কথাটা এক্ষুনি মনে পড়লো, আবার ভুলে গেলাম আমি। গজনি আপনি হয়ে গেছে। গজনি হয়ে গেছেন। গজনি হয়ে গেছি আমি, ঠিক। যাকে কথাটা মনে পড়লে আমি পরে ৮ বলছি। দিন আপনি ওখানে ছিলেন, সকলের আমি ৮ দিন সঙ্গে ছিলাম। ছিলেন। হ্যাঁ। আর কার্গিল ছাড়া হ্যাঁ, আমার মনে পড়েছে। মনে পড়েছে আমার। দেখুন, এটা খুবই বড় একটা কথা স্যার। এটা খুব বড় একটা কথা বলতে যাচ্ছি। আপনিও আমার সঙ্গে একমত হবেন। হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম ওনাদের সকলের উৎসাহ বাড়াতে। ৮ দিন যখন ওনাদের সঙ্গে আমি থাকলাম, তো আমি রিয়ালাইজ করলাম যে আমাদের যে ইন্ডিয়ান আর্মি, আমাদের যে জওয়ান, ওনাদের উৎসাহ দেওয়ার জন্য যাওয়ার দরকারই নেই। একদম ঠিক বলেছেন। ওনারা এত কঠিন একটা জায়গায় থাকেন, এত কঠিন টেরেনে ওদের কাজ করতে হয়। আর ওই কঠিন টেরেন থেকে ওনারা আমাদের ডিফেন্ড করেন। কিন্তু ওনাদের যে উৎসাহ, সেটা এক কথায় অসাধারণ। মুখে সবসময় হাসি রয়েছে। ওনারা ভীষণভাবে কনফিডেন্ট আর খুব খুশি। তো ওনাদের যে মোরাল, আমার মনে হয়েছিল আমি মোরাল বুস্ট করতে যাচ্ছি। না, ওনারা আমার মোরাল বুস্ট করে দিলেন। Am I right, sir? আপনি একদম ঠিকই বলেছেন। হ্যাঁ। কারণ যে দেশভক্তি ব্যাপারটা সেটা হৃদয়ের অন্তর থেকে আসে, একদম। মগজ থেকে আসে না। একদম। আর আপনার যে অডিয়েন্স কানেক্ট রয়েছে, হ্যাঁ, সেটাও হৃদয় থেকে হয়, মগজ দিয়ে একদম, নয়। একদম। আর এর থেকে বড় দেশভক্তির আর কি প্রমাণ চাই হুম, যে এক ব্যক্তির সঙ্গে ১৪০ কোটি মানুষের হুম, হৃদয়ের সংযোগ রয়েছে। হুম। আর ওখানে আমি ৮ দিন ওখানে ছিলাম। আর আমার এত ভালো লেগেছিল। আমি ওনাদের সঙ্গে খাবার খেয়েছি, ওনাদের সঙ্গে বসেছি। আমি ওনাদের জীবনের ব্যাপারে জিজ্ঞাসা করেছি। একবার তো আমি বর্ডারের বাঙ্কারে রাত কাটিয়েছিলাম। ওখানে ৬-৮ জন সোলজার ছিলেন। তো আমি সারা রাত বর্ডারে একটা বাঙ্কারে আমি রাত কাটিয়েছিলাম। আই ডোন্ট থিংক এরকম কেউ করেছে। আসলে কি জানেন তো? আসলে ব্যাপারটা হলো, এই যে আপনি জিজ্ঞেস করছেন রজতজি, তবেই আমি বলছি। কিন্তু এটা কি ভালো দেখায় আমি জায়গায়, জায়গায় গিয়ে বলবো, ভাই আমি এটা করেছি, আমি এইটা করেছি। আমার এটা নেচার নয়। আমি নিজের জগতে থাকি, কাজ করি, কিন্তু বলে বেড়াই না। কিন্তু আপনি আমাকে প্রশ্ন করলেই বলছি। আর এটা ভালো হয়েছে আপনি আমাকে প্রশ্ন করেছেন বলেই এত কথা বাইরে এলো। আমারও মনে পড়ছে। আমার তো স্বভাব হয়ে গেছে প্রশ্ন জিজ্ঞেস করার। না, না, আপনি খুবই ভালো প্রশ্ন করেন। আমার আপনার শো খুবই ভালো লাগে, খুব মজা পাই। তো এখন আমরা একটা ব্রেক নিয়ে নেব এবং ব্রেকের পর আপকি আদালতে আমির খানের সঙ্গে সওয়াল আর জবাবের আরো এক পর্ব। ওরা তো এটা বলে যে আমির খানের প্রথম ওয়াইফের নাম রিনা, হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয় জনের নাম কিরণ, আর আগামী স্ত্রীর নাম গৌরী। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার আমির খান।
আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার আমির খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ধর্ম নিয়ে ছেলে খেলা করেন। আমির যখনই আপনার কোনো নতুন ফিল্ম রিলিজ হব করে তো ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে শিবের অবতার গ্রহণ করেন। হ্যাঁ, লোক ওনার ছবি হ্যাঁ। পোস্ট করেন, পিকের হ্যাঁ। সিন পোস্ট করেন, বলতে থাকেন দেখুন আমির হুম। খান হিন্দুদের অপমান করেছেন, হিন্দু ধর্মের হুম। অপমান করেছেন, হ্যাঁ। শিবকে দৌড়তে দেখিয়েছেন, বাথরুমে হ্যাঁ, হ্যাঁ। দেখিয়েছেন। হ্যাঁ। না দেখুন, এইগুলো ভুলই বলেন ওনারা। আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই। আমি সমস্ত ধর্মকেই খুবই শ্রদ্ধা করি। আর যারা ধার্মিক মানুষ রয়েছেন, ওদের প্রতিও আমার মনে খুবই শ্রদ্ধা রয়েছে। ওই ফিল্মটা আমাদের শুধু একটা জিনিসই বলছিল যে সমস্ত মানুষরা ধর্মকে কাজে লাগিয়ে ফায়দা তোলেন আর সাধারণ মানুষকে বোকা বানান এবং তাদের থেকে টাকা লুট করেন, আলাদা আলাদা জিনিস করান, তাদের থেকে বাঁচার জন্য ওই ফিল্মটা ছিল। আর এইরকম লোক আপনি সব ধর্মে পাবেন। তো এই ফিল্মের একটাই পারপাস ছিল যে ভাই যারা ভুল করছে তাদের থেকে সাবধান থাকো। ধর্মের বিরুদ্ধে এই ফিল্মটা নয়। তো ট্রোল করে অনেক বদনাম করা হয়েছে পিকের। ওরা আমার পিছনে লেগেছে রাজেশজি, কিছু করুন না ওদের আপনি। তাদের জবাব তো অডিয়েন্স দিয়ে দেয়, তবে কারণ আমি তো পিকে এমন ট্রোলকে একটা এটাই বলবো যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, কারণ আমি বাকি ইন্ডাস্ট্রির কথা বলতে পারবো না। চলুন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুঁজে নিন। আচ্ছা চলুন গোটা দেশেই খুঁজে নিন। আপনি এমন কতজনকে পাবেন যেটা আমি সব কাজেতে করেছি। আমি সোশ্যাল ফিল্ম করেছি, আমি সত্যমেবে জয়তে করেছি, আমি পানি ফাউন্ডেশন করেছি। কে এরকম করছে? আমায় একটা নাম বলে দিন আপনি। একটা নাম বলুন আপনি। আর এটা আমি 1 মাসের জন্য করছি না, 2 মাস করছি না, 1 বছর করছি না। শুরু থেকে এখনো পর্যন্ত 35 বছর হয়ে গেল। তো আমার যে অডিয়েন্স রয়েছে, যে রিয়েল অডিয়েন্স রয়েছে, ওনারা অবশ্যই জানেন যে আমির কেমন। ওনাদের কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন দেখুন নেই। ট্রোলস বলছে আপনি লাভ জিহাদ করেন। আরে বাপরে! ওরা বলছে পিকেতে আপনি জাস্টিফাই করেছেন যে একটা হিন্দু মেয়ে এক পাকিস্তানি মুসলমানের সঙ্গে বিয়ে করুক। হ্যাঁ, হ্যাঁ। দেখুন সবার আগে তো আমি এটাই বলবো যে যখনই দুজন দুটো ধর্মের মানুষ একত্রিত হয়, ওনাদের মনে যদি প্রেম থাকে, ওনারা বিয়ে করতে চায়, সব ক্ষেত্রে কিন্তু সেটা লাভ জেহাদ হয় না। দুটো আলাদা আলাদা ধর্মের মানুষের মন কখনো এক হয়ে যায়। আর এটা তো মানবতার কথা। সব ক্ষেত্রে এটা লাভ জিহাদ হয় না। তো যখন দুটো মন মিশে যায়, তখন সেটা মানবতা হয়ে যায়, ধর্মের ঊর্ধ্বে চলে যায়। আমি আপনাকে বলছি, আমার বোন নিখাত, ওর বিয়ে হয়েছে সন্তোষ হেগড়ের সঙ্গে। ও হিন্দু, তাহলে এটা কি আপনি লাভ জিহাদ বলবেন? আমার ছোট বোন ফরত, ওর বিয়ে হয়েছে রাজীব দত্তার সঙ্গে। ও হিন্দু আর আমার বোন মুসলিম, তো এটা কি আপনি লাভ জিহাদ বলবেন? আমার মেয়ে আয়রা, এই কয়েকদিন আগেই ওর বিয়ে হয়েছে নূপুরের সঙ্গে। লাভ ইজ দ্য বিগেস্ট থিং অন আর্থ। ওরা এটা বলে যে আমির খানের প্রথম ওয়াইফের নাম রিনা, হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয় জনের নাম কিরণ, আর আগামী স্ত্রীর নাম গৌরী। কিন্তু এসব তো দেবীদের নাম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ছেলে মেয়েদের নাম জুনেদ খান, ইরা খান, আজাদ খান। হ্যাঁ, এই যে আমার ছেলেমেয়েদের নাম রাখা হয়েছে, এই সব আমার বউয়েরাই রেখেছে। এতে আমার কোনো রকম হস্তক্ষেপ ছিল না। আপনিও হাসব্যান্ড, আপনিও জানেন, আপনিও আমার কথায় একমত হবেন যে হাসব্যান্ডের কথা চলেই না। তো ওয়াইফই ঠিক করেন যে বাচ্চাদের নাম কি হবে। তো রিনা ঠিক করেছে জুনেদের নাম আর আয়রার নাম। আর আমি আপনাদের বলছি, আয়রা যে নামটা, ইট ইজ অ্যানাদার নেম অফ সরস্বতী। ইরাবতী শুনেছেন আপনারা? ওটার শর্ট ফর্ম হলো ইরা, বাট রিনা ওয়ান্টেড টু প্রোনাউন্স ইট আয়রা। তো এই সব কিছুই রিনা রেখেছে, আমার এতে কোনো ভূমিকাই নেই। ও শুধু বলেছে এই নাম রাখা হবে। মেনকা গান্ধীর একটা বই রয়েছে, বুক অফ হিন্দু নেমস, ওখান থেকে ইরা আয়রার নাম এসেছে। তো আয়রার যে নামটা দেওয়া হয়েছে, ইটস অ্যানাদার নেম অফ সরস্বতী। আজাদ, যেটা কিরণ নাম রেখেছে, ও এইটা এই জন্য রেখেছে কারণ আমরা মৌলানা আজাদের ফ্যামিলি থেকে এসেছি। আর উনি আমাদের দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ করেছেন। বাকি দেশের সঙ্গে উনিও কাঁধে কাঁধ মিলিয়ে, নেহরুজির সঙ্গে, গান্ধীজির সঙ্গে, পটেল সাহেবের সঙ্গে উনিও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের
স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তো উনি আমাদের জন্য একটা ইন্সপিরেশন। তো কিরণ বলল, "আমি আজাদের নাম আমাদের বাচ্চার নাম ওনার নামেই রাখবো।" কিন্তু আজাদ মুসলমান নাম নয়। চন্দ্রশেখর আজাদ তো জানেন আপনি। তো উনিও তো আমাদেরই। হি ওয়াজ আ ফ্রিডম ফাইটার। তো আজাদের কোনো রিলিজন নেই। ইট ইজ আ নিউট্রাল নেম। এখন আর এইসব নাম আমি রাখিও নি। অন্যদিকেও লোকেরা বলে, হ্যাঁ, যাকে আমরা ইসলামিক ট্রোল বলতে পারি, হ্যাঁ, ওরা বলে যে বোনের বিয়ে হিন্দুর সঙ্গে দিয়েছে, হ্যাঁ, মেয়ের বিয়ে হিন্দুর সঙ্গে দিয়েছে, ও তো কাফের। এখন দেখুন, ব্যাপারটা হলো যে দুতরফের ট্রোল যা রয়েছে আমাকে অ্যাটাক করে। এই বলছে, ও এই বলছে। তো দুজনেরই মনে হয় আমি ভুল করেছি। যখন দুতরফেরই ট্রোলের মনে হয় যে আমি ভুল, তখন সবার বুঝে যাওয়া উচিত যে আমি সঠিক। তো যারা মুসলিম সাপোর্টার ট্রোলস রয়েছে, হ্যাঁ। ওরা বলছে যে গজনি অবধি তো ঠিক ছিল, তারপর ভুলে গেছে যে ও মুসলমান। না, এরকম কোনো ব্যাপারই নয়। আমি মুসলমান আর আমি গর্বিত যে আমি একজন মুসলমান। আমি একজন ভারতবাসী আর আমি গর্বিত যে আমি একজন ভারতবাসী। এই দুটো কথাই নিজের জায়গায় একেবারে সঠিক। যেমন আপনি সত্যমেব জয়তে করেছেন, হ্যাঁ, হ্যাঁ। এখন ওরা বলছে যে আপনি শুধু হিন্দুদের ভালো মন্দ, হিন্দুদের প্রবলেম তুলে ধরেছেন, এতে মুসলমানদের ব্যাপারে কিছুই বলেননি, আর না, না। কানি কানি টাকা কামিয়েছেন ওখান থেকে। আরে এর থেকে আমি একটা টাকাও কামাইনি, লস করেছি। কারণ এটা বলতে আমার ভালো লাগে না। আপনি মানে জিজ্ঞেস করছেন যখন বলেই দিই। আমি ওই শোটা করার জন্য আমার যত অ্যাড ছিল, আমি সেগুলোকে রিকোয়েস্ট করি, টার্মিনেট করি। অনেক বড় অঙ্কের টাকা ছিল। মানে যেসব জিনিস মানে আমার যে আপব্রিঙ্গিং ছিল, আমার মা যা শিখিয়েছিল আমাকে, আমার পক্ষে এসব বলাটা খুব মুশকিল হয়। তবে খুব বড় অঙ্কের টাকা ছিল। যে টাকাটা আমি ওই শোতে কাজ করার জন্য পাচ্ছিলাম, তার থেকেও অন্তত ৬-৭ গুণ বেশি ছিল, যা আমি লোকসান করেছি। আমি কিন্তু ইয়ার্কি করছি না। আর আমার যে আশপাশের আমার যা টিম ছিল, ওরা কিন্তু আমার উপর খুশি ছিল না। আপনি নিজের লোকসান করছেন। এক তো আপনি ফিল্ম করছেন না। তার উপর আপনি এমন শো করছেন মানে মানে যেটা গেম শোও নয়। আপনি সোশ্যাল মেসেজ দেওয়ার শো করছেন। তার উপর আপনি লোকসান করছেন। নিজের টাকা খরচ করছেন। তো এটা কিন্তু আপনি ভুল করছেন। এসব আলাদা ব্যাপার। আমি শো এর কথা বলছি। শোতে আমি সমাজের বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করেছি। আমি নিজে বোঝার চেষ্টা করেছি আমাদের সমাজে কি সমস্যার আমরা সম্মুখীন হই। আপনি হিন্দু হন বা মুসলমান, এই দুটো জিনিস আপনি আমরা তো একই দেশে থাকি। আমরা তো একই সমাজে থাকি। তো যে জিনিসটা সমাজে আমাদের সমস্যা করছে, সেটা হিন্দুদেরও করছে, মুসলমানদেরও করছে, শিখদেরও, খ্রিশ্চানদেরও করছে। সবারই সমস্যা হচ্ছে। তো ওই শোতে ইনফ্যাক্ট আমার বেশিরভাগ টপিকই ছিল I think of women issues, অনেক টপিক ছিল। তো সেটা তো দুটো ধর্মের ওমেনদের একই ইস্যুস রয়েছে। যেমন ডোমেস্টিক ভায়োলেন্স এর কথাই ধরুন। এই ধরনের জিনিস। তো ওই শোতে ধার্মিক বিষয় তো একেবারেই ছিল না। হ্যাঁ। হ্যাঁ, এখন লোকে তো ভাববে যে একই ধরনের মানুষ ভাই, ভালো আচ্ছা, আমার একটা ভালো জিনিসগুলো। জিনিস মনে পড়েছে। আপনি দেখুন সরি, সরি। আপনি ওই ফিল্মটা দেখেছেন 'সিক্রেট সুপারস্টার'? ওর ধর্ম কি ছিল ওই ফিল্মে? আমায় বলুন তো? তাহলে আমি কি বলছি? এরকম কিছুই নয়। আমরা গল্প তৈরি করি। আর আমরা সামাজিক টপিক নিয়ে আমি অ্যাকচুয়ালি গল্প বলি। আমার বেশিরভাগ, সব ফিল্ম এরকম নয়। আমার বেশিরভাগ ফিল্ম সোশ্যাল থিমের উপর হয়। আর ওগুলো কেন হয়? আমিও তো সিঙ্গিং, ডান্সিং করতে পারি। আমার ফিল্মেও আইটেম গান হতে পারে। আমিও শুধু অ্যাকশন ফিল্ম করতে পারতাম। কেউ কি আমায় আটকে রেখেছে? আমায় তো সমস্ত ডিরেক্টর, প্রোডিউসার মানে ওরা সবাই আমি তো যে ফিল্ম চাই করতে পারি। তাও আমি সামাজিক ফিল্ম কেন বেছে নিয়েছি? কারণ আমার মনে আমাদের সমাজের জন্য, আমাদের দেশের মানুষের জন্য যথেষ্ট ভালোবাসা আছে। আর আমি চাই যে আমাদের জীবন আরো ভালো হোক। তো আমি তারে জমি পর বানাই। আর আমি যখন তারে জমি পর বানাই, আমার আশেপাশের মানুষজন বলে, "আরে আপনি কি ডকুমেন্টারি বানাচ্ছেন? লার্নিং ডিসেবিলিটি, ডিসলেক্সিয়া এইসব কি? কে দেখবে? আর আপনি তো ইন্টারভ্যালের পরে এন্ট্রি নিচ্ছেন। তো এই ফিল্মটা করার জন্য আপনার তো একেবারে লোকসান হয়ে যাবে। কেউ দেখবে না, এটা ফ্লপ করবে।" বাট আমায় তো ওটা বানাতেই হতো। কারণ ওটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। আপনি ভেবে দেখুন। লক্ষ বাচ্চা আমাদের দেশে
যারা আজ পর্যন্ত সাফার করত, বিরক্ত হয়ে যেত, যারা বকুনি খেত, ওদের মারা হতো, ওদেরকে অপমান করা হতো। তো এই ফিল্মটা আমার জন্য খুবই জরুরি ছিল। আরে ভাই, এটা আমাদের বাচ্চাদের ব্যাপার। আমাদের মা-বাবাদেরও ব্যাপার। মা-বাবাদেরও জানা উচিত যে আমার বাচ্চার সমস্যা আছে, ওকে বকুনি দিলে হবে না, ওকে আমাদের সাহায্য করতে হবে। তো এটা তো আমি দেশের জন্য কাজ করছি। হুম। আপনি কিন্তু বুঝতে পারছেন? জাভেদ আখতার বলেন যে কোনো ফিল্মকে ফ্লপ করার জন্য যা যা দরকার পড়ে, যা প্রয়োজন, হুম। আপনি সেইগুলো নিজের ফিল্মের মধ্যে দেন। তারপরেও সেই ফিল্মগুলো সুপারহিট হয়ে যায়। হ্যাঁ, আমার মনে আছে জাভেদ সাহেব লাগানের সময় আমাকে বলেছিলেন যে, "এই ফিল্মটা বানাবেন না। এটা কিন্তু সফল হবে না।" আর মানে ১-৮ ঘন্টা ধরে উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন। আমাকে অনেক কিছু বলেছিলেন, আমাকে বুঝিয়েছিলেন যে, "এই ফিল্মটা বানাবেন না, সফল হবে না।" কিন্তু আমার ওই ফিল্মটা খুবই পছন্দ হয়েছিল। লাগানের যে গল্প ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি বানিয়েই ফেলি। তবে আর দেখুন, এটা জাভেদ সাহেবের বিশেষত্ব। জাভেদ সাহেবের এটা বিশেষত্ব যে উনি এইসব কথা পাবলিকলিও বলে দেন। যে আমি আমিরকে আটকে ছিলাম আর আমির কথা শোনেনি। আর দেখুন ও বানিয়ে কেমন সফল হলো। তো হ্যাঁ, ঠিকই এরকম একবার হয়েছিল। অনেকবারই এরকম হয়েছে। আচ্ছা। আরো একটা প্রশ্ন নিতে পারি অডিয়েন্স হ্যাঁ, থেকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার আপনার কাছে প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়াতে কিছু লোক বয়কটের দাবি তুলতেই থাকে, হুম, তো হুম, তাতে হুম। আপনার কিছু যায় আসে? আমার মনে হয় আমাদের দেশের জনগণ যারা রয়েছেন ওনারা আমাকে ভালোভাবে জানেন। ট্রোল চেষ্টা করতে থাকে, নিজের মতো চেষ্টা করতে থাকে। কিন্তু আমার অডিয়েন্সের উপরে পুরো ভরসা রয়েছে। আর ভালো কথা হলো এই যে সেটা পিকে হোক অথবা দাঙ্গাল হোক, অনেকবার ট্রোল করা হয়েছে, কিন্তু আপনার এই হ্যাঁ, ফিল্মগুলো হিট একদম, হয়েছে। একদম। কারণ আমার অডিয়েন্স যারা রয়েছেন ওনারা আমাকে ভালোভাবেই জানেন। আর আমার অডিয়েন্সের সঙ্গে আমার খুবই গভীর একটা সম্পর্ক। আর আমার সঙ্গে এই সম্পর্ক শুধু ফিল্ম নিয়েই নয়। এই সম্পর্ক তৈরি হয়েছে যেভাবে আমি আমার জীবন কাটিয়েছি। হ্যাঁ, তবে আমারও ভুল হয়েছে। কার ভুল হয় না? আমারও ভুল হয়েছে। তবে আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি। আর আচ্ছা, একটা আমি ব্রেকের আমার পর আপনার ভুলের ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে আমির খানকে নিয়ে সওয়াল জবাবের আরো এক পর্ব। তো আমার খুব খারাপ লেগেছিল। আমার খুব রাগ হয়েছিল। আমার নিজের উপরে রাগ হয়েছিল যে এটা আমি কি করে করলাম? আর কিভাবে হয়ে গেল এইসব? তো আমি তখনই সিদ্ধান্ত নিই যে এরপর আমি আর কোনো ফিল্ম করব না। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার আমির খান। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার আমির খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সবার সঙ্গেই ঝগড়া করে ফেলেন। আজকাল খুব আলোচনা হচ্ছে আপনার ঝগড়া নিয়ে। হুম। কিরণ রাওয়ের সঙ্গে আপনি ঝগড়া করে ফেললেন। অনেক দিন ধরে আপনাদের কথা হয়নি। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি এটা ঝগড়ার ব্যাপার নয়। আমি মানুষের সঙ্গে ঝগড়া খুবই কম করি। আমার নেচারই নয় কারোর সঙ্গে ঝগড়া করার। যখন আমাকে কেউ হার্ট করে না, কেউ যদি আমার মন ভেঙে দেয়, দুঃখ দেয়, তো আমি একদম সাইলেন্ট হয়ে যাই। যেমন কোনো একটা মানে কোনো স্টিলের দেওয়াল মানে আমার চারপাশে এসে যায়, উপর থেকে নেমে আসে। আর তারপর যে ব্যক্তি আমার সঙ্গে খারাপ কিছু একটা করে, আমি তার সঙ্গে কথাই বলি না। তার কথা আমি শুনিও না, না উত্তর দিই। আমি একেবারে আইসোলেট করে দিই নিজেকে। তো আমার এত বেশি কষ্ট হয়, এত বেশি আমি হার্ট হই, আমি তখন অ্যাকসেপ্টই করি না। ও আমার সঙ্গে কথা বলুক, আমি একেবারেই কাট অফ হয়ে যাই। কথায় আছে না কাট অফ হয়ে যাও? তাকে কোনো সুযোগই দিই না। আর এটা একটা ভুল জিনিস, ভালো ব্যাপার নয়। আমিও মনে করি এটা ভালো জিনিস নয়। দেখুন মানুষেরই ভুল হয়। আর কেউ যদি আপনাকে দুঃখ দেয়, আপনার তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমার থেকে বড় জিনিস কিছু হয় না। ক্ষমার থেকে বড় জিনিস আর হয় না। কিন্তু তার আগে যদি না আপনার পরের অভিযোগ আসে। খুব অ্যাটাকিং মুডে থাকেন কিন্তু রাজতজি। আহাহাহা! একদমই ছাড়েন না কিন্তু। টাক, 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 টাক সব দিক থেকে। তো এই কথাটা সত্যি যে এটাকে আমি বলব immature। এটা ছেলেমানুষি। আপনার বন্ধুর সঙ্গে কোনো পয়েন্ট নিয়ে আপনার ঝগড়া হয়ে গেল আর আপনি তার সঙ্গে ৭ বছর কথা বললেন না। এটা আমার জুহি জুহি চাওলার সঙ্গে ৭ বছর কথা হয়নি হ্যাঁ, আপনার। জুহির সঙ্গে আমি ৭ বছর কথা বলিনি। তো এগুলো ছেলেমানুষি। এটা ইগো। এতে ইগো এসে যায়। যে আমিই ঠিক, ও ভুল করেছে। আমি ওকে ক্ষমা করব না। এটা ভুল জিনিস। তো আমি মনে করি এই ভুলটা আমার মধ্যে ছিল।
আর তারপর আমি থেরাপিও আমি শুরু করি কয়েক বছর আগে। তো এই সব কিছু আমি নিজের ব্যাপারে বুঝতে পারি যে এমনটা হওয়া উচিত নয়। কঠোর জাজমেন্টাল, আনফরগিভিং, যে আপনি কাউকে ক্ষমা করেন না। এই জিনিসগুলো ভুল, এবং আস্তে, আস্তে এই ব্যাপারগুলো বুঝতে পেরেছি। আমি একটা ইন্টারভিউতে দেখেছি আপনার ঘুম খুব গভীর। আর আপনি যদি একবার হ্যাঁ, শুয়ে পড়েন তাহলে আপনাকে জাগানো খুব মুশকিলের ব্যাপার। একদম এটা ঠিক। কি সত্যি? এটা একদম সঠিক কথা। আ আমার বন্ধু-বান্ধব, আমার ফ্যামিলির লোকজন আমাকে কুম্ভকর্ণ বলে ডাকে। কারণ একবার আমি ঘুমিয়ে পড়লে আমায় ওঠানোটা খুবই মুশকিল। আর আ এই কথাটাও সত্যি যে আমি কিন্তু অনেক ঘন্টা জেগেও কাজ করতে পারি। কিন্তু একবার যদি আমি ঘুমিয়ে পড়ি, তারপর আমাকে ওঠানো খুবই মুশকিল। যখন আমি বিছানায় শুই, বিছানার মাথায় আমার যে টেবিলটা থাকে, ওখানে একটা ওয়াটার স্প্রে রাখা থাকে। যে ওয়াটার স্প্রেটা আমরা মেকআপের সময় ইউজ করি, ওটা পার্মানেন্টলি আমার সাইডে রাখা থাকে। যখনই আমি সকালে, কারণ আমি নিজে উঠতে পারি না, আমি অ্যালার্ম শুনতে পাই না। আমি ঘুমের ঘোরে মিথ্যে কথা বলি। যখন আমায় উঠতে বলা হয়, "আরে ভাই ওঠো, তোমার কাজ আছে, ৬ টায় শুটিং রয়েছে।" তো আমি নাকি ঘুমের ঘোরে বলি, "ওটা ক্যানসেল হয়ে গেছে, আমাকে শুতে দাও।" এরকম ৩-৪ বার হয়েছে রজতজি। আমি আম আ রিনাকে বলেছি যে, "আমার শুটিং ক্যানসেল হয়ে গেছে, আমাকে শুতে দাও।" তো আমাকে ও আর ডাকেনি। একবার ইয়শজির সঙ্গেও এটা হয়েছে। यश चोपड़ा नंबर 1 ডিরেক্টর, উনার সঙ্গে আমি ১ম কাজ করছিলাম পরম্পরাতে। তো यशजी বললেন যে, "কাল আমরা শুটিং করছি, একটা ফটো সেশন করব। শুটিং এর ১-২ মাস পরে রয়েছে। তো লুকটার আমরা একটা ফটো সেশন করব যে তোমার লুকটা কেমন আসবে। তো কাল ১১ টার সময় চলে এসো, আমরা ফটো সেশন করব।" তো আমি বললাম যে, "यशजी কাল আমার শুটিং রয়েছে। তো ১১ টার সময় আমি আসতে পারব না। আমি সকাল ৭ টার সময় আসি।" তো উনি বললেন, "বড্ড সকাল হয়ে যাবে, সকাল ৭ টায় ফটো সেশন। এত তাড়াতাড়ি আমায় তুলে দেবে?" আমি বললাম, "यशजी প্লিজ, আমার কাজ আছে। তো আমি ৭ টা থেকে ৯ টা ২ ঘন্টা আপনার জন্য ফটো সেশন করব। আর ৯ টায় আমার শুটিং আছে। আমি ৯ টায় বেরোলে ১০ টায় পৌঁছে যাব। তো ১ ঘন্টা শুটিং এ লেটে পৌঁছবো।" আর আমার মনসুরে শুটিং ছিল। আমার যে ভাই, আমি তার থেকে পারমিশনও নিয়ে নিয়েছিলাম, "আরে ভাই, আমি ১-১.৫ ঘন্টা লেটে আসবো। তো একটু ম্যানেজ করে নিস।" ও বলল, "ঠিক আছে, কোনো ব্যাপার না।" তো পরের দিন আমি ঘুম থেকে উঠি 11:30 টার সময়। আর আমার এত রাগ হয়, আমি এত বকা দিই আমার যে বয়টা ছিল, ওকে বলি, "আরে তুই অদ্ভুত লোক তো! 11:30 বেজে গেছে। আর আমার ৭ টায় পৌঁছানোর ছিল, তাও আবার ইয়াশ চোপড়ার জন্য। আমি ১ম বার উনার সঙ্গে কাজ করছি, উনি কি ভাববেন?" আর পরের যে শুটিং ছিল মনসুরের, ওখানে আমার ১০ টার সময় পৌঁছানো ছিল। আর এখন তোমরা আমাকে 11:30 টার সময় ডাকছো? তো রিনা আমাকে বলল, "শাট আপ!" রিনা আমাকে ছেড়ে দিল। তো আমি চমকে বললাম, "কি হলো?" তো রিনা বলল, "আমরা তোমাকে ৫ টার সময় ডেকেছিলাম। যেই সময় তুমি আমাদের ডাকতে বলেছিলে। আর যখন আমরা ৫ টার সময় ডাকলাম, তুমি বললে যে ফটো সেশন ক্যানসেল হয়ে গেছে।" আমি বলি, "আমি কখন এই কথাটা বললাম?" আর তখন আমি একেবারেই শকড। আমি ভাবছি, আমি তো ঘুমোচ্ছি, আমি কি করে কথাটা বলব? ওরা বলছে, "তুমি তো শুয়েছিলে, তোমাকে উঠালাম তো তুমি তখন বললে যে শুটিং ক্যানসেল হয়ে গেছে। এরকম মিথ্যে কি করে বলব আমি?" ওরা বলছে, "তুমি মিথ্যে বলেছ, তুমি ক্যানসেল বলেছ, তবেই তো আমরা তোমাকে আর ডাকিনি। আর তুমি তো এটাও বলে দিলে শুটিংও ক্যানসেল হয়ে গেছে, সারাদিন ঘুমোতে দাও।" তো ওটা ছিল ১ম বার ছিল আমি রিয়ালাইজ করলাম, আরে আমি ঘুমের মধ্যেও মিথ্যে বলি। মানে যখন আমি জেগে থাকি তখন একটু আধটু মিথ্যে বলেই থাকি। কিন্তু ঘুমের মধ্যে তো আমি ডেফিনিটলি বলি। যখন দঙ্গলের অফার আপনি পেলেন, হুম। যখন কাহিনী শোনানো হলো তাতে বলা হলো যে ক্যারেক্টার খুব একজন মোটা-সোটা। বুড়ো, মোটা, আর তার চুল সাদা হবে। হ্যাঁ, হ্যাঁ। তখন আপনি বললেন যে সালমান আর শাহরুখ আপনার ক্যারিয়ার শেষ করার জন্যে এই কাহিনী পাঠিয়েছে। আপনি ঠিকই বলেছেন। আমি মজা করে বলেছিলাম। তবে ওটা মজাই ছিল। আমি ওদের জিজ্ঞেস করি যে ডিরেক্টর, প্রোডিউসার এসেছিলেন। "আপনারা যে এই গল্পটা নিয়ে এসেছেন, তো আমি এই সময় আমার 'ধুম 3' রিলিজ হয়েছে ওই সময়তেই। 'পিকে' ওই সময় বোধহয় রিলিজ হয়েছিল। তো তখন আমি নিতেশজিকে বলি, "নিতেশজি, এই সময় মানুষজন ভুল বুঝবে। উনারা মনে করেন আমার বয়স ৩০-৩৫। উনারা আমার সঠিক বয়স জানেন না। আর আপনি যে ফিল্ম বানাচ্ছেন, আমি যদি সেটা করি তাহলে আমার প্রকৃত বয়স সবার সামনে ধরা পড়বে। ওদের রিয়ালাইজ হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি ৫৫ বছরের বুড়ো লোক। ৪ মেয়ের বাবা, যেমনটাই ফিল্মের ক্যারেক্টার ছিল।" তো তখন এটার উপরে ভিত্তি করে আমি একটা জোক বলেছিলাম যে, আপনাকে সলমান বা শাহরুখ পাঠায়নি তো? ওকে দঙ্গল করিয়ে মার্কেট থেকে আউট করে দিন।" তো অ্যাজ আ জোক
কিন্তু কখনো কি আপনি এরকম ভেবেছেন যে এমন একটা রোল করব যেখানে লোকটাকে দেখতে অতটা ভালো নয়, বয়স বেশি হয়ে হ্যাঁ, গেছে, মোটা হ্যাঁ, একজন মোটা, মানুষ। মেয়েদের বাবা, এরকম রোল করে যে হিরোর ইমেজটার কোনো ক্ষতি হ্যাঁ, হবে? আমার ভয় ছিল। আর তাই আমি নীতিশজিকেও বলি যে, "একটা কাজ করা যাক, আমার স্টারডাম এমন না হয়ে যায়, লোক দেখে বলে যে এত মোটা হয়ে গেছে, বয়স্ক লাগছে।" আমার স্টারডামে হয়তো কিছুটা প্রভাব পড়বে, মানুষ চিন্তা করে, তেমনই হয়তো আমারও ভয় ছিল। তো আমি ওনাকে রিকোয়েস্ট করি যে, "এই ফিল্মটা আপনি ৫ বছর পর তৈরি করুন বা ৭ বছর পর তৈরি করুন।" আর উনি রাজিও হয়ে গেলেন। উনি বললেন যে, "আমি অপেক্ষা করব আপনার জন্য। কারণ আমি চাই আপনি এই ফিল্মটা করুন।" কিন্তু ব্যাপারটা হলো রজতজি, যখন কোনো গল্প আমার মনকে ছুঁয়ে যায় না, সেটা আমার রক্তের মধ্যে ঢুকে যায়। আর ওটা এত ভালো একটা গল্প ছিল আর ওটার থিম এত ভালো ছিল। আমরা আমাদের মেয়েদের ব্যাপারে বলছি, আমাদের দেশের যে বাচ্চারা রয়েছে, ওদের সঙ্গে আমাদের ভুল আচরণ করা ঠিক হবে না। তাদের সঙ্গে আ তেমনই ব্যবহার করা উচিত যেমনটা আমাদের ছেলেদের সঙ্গে করি আমরা। তো ওটার একটা মেসেজ এত ভালো ছিল, ওটার গল্পটা আ এত ভালো গল্প ছিল। তো আমার মনে হলো যে, "আরে ইয়ার! আমার ক্যারিয়ার শেষ হবে তো হোক, যা হবে হোক।" ভয় ছিল আমার, এমন নয় যে ভয় ছিল না। কিন্তু ওটা আমার জন্য এত প্রয়োজনীয় হয়ে পড়েছিল এই ফিল্মটা করা। আমি ওই গল্পটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার রক্তে যেমনটা বলে না যে আমার রক্তে ঢুকে গিয়েছিল গল্পটা। তো আমাকে ছবিটা করতেই হতো। তো আমি নীতিশজিকে ২য় বার ডেকে বলি, "দেখুন ৫ বছর ৭ বছর ভুলে যান। আমরা এখনই শুরু করব।" আচ্ছা, আপনি যখন কোনো রোলের প্রেমে পড়ে যান তখন কি করেন? আশুতোষ গোয়ারিকরের সঙ্গে লাগান করেছিলেন আপনি। হ্যাঁ, 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 হ্যাঁ। উনি আপনাকে বলতেন যে, "রোজ সকালে শেভ করে এসো।" হ্যাঁ। আর আপনি বলতেন যে, "না, করব না।" আরে আমার সঙ্গে খুব তর্ক হয়েছিল এটা নিয়ে। আপনারা নিজেরাই বলুন, ফিল্ম তৈরি হচ্ছে যেখানে আমরা গল্পেতে বলছি ওখানে জল নেই। আর এই ছেলেটা রোজ সকালে শেভ করে আসছে। তো, তো আমি আশুকে বলি, "আরে আশু, পাবলিক বলছে।" আচ্ছা ছাড়ুন, পাবলিকের কথা বাদই দিলাম। আমাদের যে গ্রামের লোক যারা রোজ সকালে দেখছেন, ওরা বলবে, "আরে ভাই ভুবন, তুমি জল কোত্থেকে পাচ্ছ যে তুমি রোজ শেভ করে আসছো? আমাদেরকেও বলে দাও যে কোন কুয়োতে জল আছে।" তো আমি বলি, "এটা ইললজিক্যাল জিনিস।" আর আশু বলে, "দেখো, আমি লজিকে যাচ্ছি না। আমার তোমাকে এই লুকেই ভালো লাগে। তো ওসব আমি ভাবছি না। তুমি প্লিজ এটাই করো।" তো ডিরেক্টর যেটা বলছে আমি সেটাই করি। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন তো? যে আজ আমরা এই কথাটা বলছি, কিন্তু ফিল্ম দেখার পর কেউ কিন্তু এই কথাটা বলেনি। যে আপনি রোজ শেভ কিভাবে করছেন? ওখানে তো জল ছিল না। এটা কারোর মাথাতেই আসেনি। তো অ্যাকচুয়ালি আশু ওয়াজ কারেক্ট। আমি ভুল ছিলাম। হি সেড, "তুমি লজিক্যালি দেখছো। তুমি লজিক্যালি দেখো না। আমি চাই ভুবন এরকমই দেখতে লাগুক।" তো ওখানেও আমি কিছুটা চিটিং করেছি। তো আমি কি করতাম? আমি সকাল শেভ করতাম না। কারণ আবার আমায় একদম বাচ্চা লাগতো। তো আমি যেটা করতাম, আমি রাতের দিকে শেভ করতাম। যাতে পরের দিন সকাল ১২ ঘন্টা হয়ে যায়। তো একটু আধটু ওতে একদম ওই যে ক্লিন না হয়। তো আমি করতাম আরকি। তো আপনার ভালো দেখতে লাগার একদম শখ নেই? না, আমার চরিত্রটা সাজার শখ রয়েছে। সেই চরিত্র যেটা গল্পের রিকোয়ারমেন্ট রয়েছে। যেটা অ্যাজ আ ক্রিয়েটিভ পারসন আমার যে এক্সাইটমেন্ট হয়, আপনি যখন পরের বার দেখবেন, দেখে যেন মনে হয় এ তো আলাদা লোক। আগের ফিল্মে তো এরকম ছিল আর এখন এরকম লাগছে। নিকুম স্যার এরকম ছিল, এরকম সংবেদনশীল ছিল। উনি 'থ্রি ইডিয়টস' এ একেবারে আলাদা, 'পিকে' তে একেবারে আলাদা। আপনার মনে হবে এটা কি হচ্ছে? এ কি ধরনের জাদু? লোকে কি মানে আমি এটাই চাই। তো আমার সবসময় চেষ্টা থাকে আমি ওই চরিত্রে একেবারে যেন মিশে যাই, ঢুকে যাই। তাহলে মানুষ যখন আমাকে দেখবে আমির খানকে যেন না দেখে। উনাদের যেন মনে হয় এটা মহাবীর ফোগাট, ব্যাস। আপনি কেমন রূপ বদলেছেন তার কিছু ছবি আমার কাছে আছে। আপনি ও! যেহেতু কথাটা বললেন তাই জনতাকে হ্যাঁ, একবার দেখান, দেখিয়ে দেখান। দিই। এক করে আমিও দেখব। দেখাবো যে কোন ক্যারেক্টারে আপনাকে হ্যাঁ, কেমন দেখতে ছিল। এটা রঙ্গিলা। হ্যাঁ, এটা মঙ্গল পান্ডে। এটা দিল চাহতা হ্যায়, গজনী, থ্রি ইডিয়টস, ধুম 3, পিকে, দঙ্গল, লাল সিং চড্ডা, আর এটা সিতারে জমি পর। এই দেখুন লাগান। তালাশ, ফানা। হ্যাঁ, এটা ওই যে দেলি বেলিতে শেষে যে গানটা হয় না?
যখন এটা সেটা। একসঙ্গে ছবিগুলো দেখি তখন বোঝা যায় যে কত আলাদা আলাদা ক্যারেক্টারে আপনি অভিনয় হ্যাঁ। করেছেন আর কেমন রূপ আর আপনি বদলেছেন। আরেকটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছেন যে বেশি গেটআপ নেই এতে। যেমন আমি উইগ পড়েছি বা বড় কিছু ফেসের ওপর কিছু করেছি। আমি চাই যে আমি ওটাই থাকি কিন্তু ওতে কিছু বদল আসুক। দেখুন আর ওই যে সাধারণভাবে তো বদলটা ভিতর থেকে আসা দরকার। আপনি ভিতর থেকে বদলালে তখন আপনি বাইরে থেকে বদলে যাবেন। হুম। সাধারণত যারা স্টার হন তাদের মনে হয় হ্যাঁ। আমার লুক এদিক ওদিক যেন যেন না না হয়। হয়। তো এখানে যারা স্টার রয়েছে সাধারণভাবে চান যে আর এটা ভালো কথা। কারণ অডিয়েন্সও চান যে আমাদের স্টার যে রয়েছে তাকে যেন সুন্দর দেখায়, হ্যান্ডসাম লাগে। আমাদের হিরোইনরা সুন্দর লাগে। আমাদের ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি অমিতজিকে দেখতাম, বিনোদ খান্নাকে দেখতাম। আমার ভালো লাগতো। আরে কি লাগছে বিনোদজিকে কি লাগছে? অসাধারণ! কি হাঁটা, দত্ত সাব এই সব হিরো ছিলেন। তো কিন্তু আমার যে ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা তাতে এই সব জিনিস আমি ভুলে যাই। আমিও চাই ভালো লাগুক রজতজি। কিন্তু ব্যাপার কি জানেন তো? আমায় ওই রোলে আমায় যেন ওই ক্যারেক্টারের মতো লাগে। তো আর তাছাড়াও আমার অত মনোযোগ থাকে না। আ আমার চুলে-টুলে জামা-কাপড়ে তো প্রায়ই আমি খুবই মানে ক্যাজুয়ালি ড্রেস পরে থাকি। আ আমি জানি যারা বড়, বড় সুপারস্টার রয়েছেন তারা একবার যে পোশাক পরেন দ্বিতীয়বার সেটা পরেন না। এটা জানেন আপনি? একবার পরে নিলে দ্বিতীয়বার আর পরেন না। আমি খুবই মিডল ক্লাস টাইপের একটা ছেলে। আমার মনে হয় একবার পড়েও কি ওটা ফেলে দেব নাকি? কি করব? এটা এ এত ভালো একটা শার্ট, এটা আমি কি করব? এটা ফেলে দেব? এটা ২য় বার পড়তে পারব না? তো আমার তো এটা খুবই অড লাগে। তো আমি আমার মতোই এটা ফলো করি। আমার যে টি-শার্ট ভালো লাগে আপনি শুনে তাজ্জব হবেন। আমার কাছে এমন কিছু পোশাক আছে যা ২০-২৫ বছরেরও পুরনো। আর আমার ওইগুলোর সঙ্গে মানে এমন সম্পর্ক জুড়ে রয়েছে যে আমি এখনো ওগুলো পড়ি। একটু আধটু হয়তো ছিঁড়েও গেছে, আপনারা দেখেও থাকবেন ফটোতে। আমার অনেক টি-শার্ট আছে এদিকে ছিঁড়ে গেছে। আমি ওগুলো কোনরকমভাবে রিপেয়ার করি। রিপু-টিপু করা হয় না? বাট আমি ওগুলোকে ফেলে দিই না। আমার সঙ্গেই রেখে দিই ওই জামাকাপড়গুলো। আর এটাও কি সত্যি একদিন আপনি বলে দিয়েছিলেন যে আমি আর ফিল্ম করব না? হ্যাঁ, এমন একটা সময় এসেছিল। আমার কি হয়েছিল ১৮ বছর বয়স থেকে আমি ফিল্মে রয়েছি। অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি কাজ শুরু করেছিলাম। তার ৪ বছর পর আমি অ্যাক্টর হই। তো যেটা হলো তা হলো ১৮ বছর বয়স থেকে আমার যে জার্নি শুরু হলো, আমার যে সফরটা শুরু হলো, আমি সেই সফরে এতটাই হারিয়ে গিয়েছিলাম এই পাগলামিতে, এই ম্যাজিকে, এই আবেগে, এই নেশায়, ক্রিয়েটিভিটির নেশায় যে এত বছর পার হয়ে গেল আমি ৫৬ তে পা দিলাম। আর কোভিডের কারণে আমি বাড়িতে বসেছিলাম একা। আর আমি ভাবছিলাম যে আমার জীবন কিভাবে কেটে গেল। আর এটা কোভিডের জন্যই হয়েছিল। যদি কোভিড না হতো তো আমি ওই গতিতেই এগিয়ে চলতাম কিন্তু। কোভিডের কারণেই আমাকে জোর করে বাড়িতে বসে থাকতে হয়েছিল। আর যখন আমি ভাবছিলাম তো আমার মনে হলো যে, "আরে আমির তুই এটা কি করেছিস এতদিনে? তোর ফ্যামিলি রয়েছে, সন্তান রয়েছে, মা রয়েছে, ভাই-বোন রয়েছে। এ এদেরকে তুই এত বছরে মানে তুই একটুও সময় দিসনি এদেরকে? যখন ওদের সময় দিতিস, ওদের সঙ্গে যখন থাকতিস, তোর মনোযোগও অন্য জায়গায় থাকতো।" তো আ এটা যখন আমি ভাবতে শুরু করলাম আর রিয়ালাইজ করা শুরু করলাম, তো ১ দিন, ২ দিন, ৩ দিন আমার খুব ডিপ্রেশন হলো রাজাজি। আর আমার খুবই খারাপ লাগতে শুরু করলো। আমার খুব গিল্টি ফিল হলো যে আমি আমার সন্তানদের সঙ্গে ঠিক করিনি। নিজের ফ্যামিলির সঙ্গে ঠিক করিনি। এই 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 নেশাতে আমার থাকা উচিত ছিল না। তো আমার নিজের উপর খুব রাগ হয়েছিল। খুব রাগ হয়েছিল আমার। কারণ ওই সময়টা আমি তো আর ফিরে পাবো না। ততদিনে আমার সন্তানরা বড় হয়ে গেছে আয়রা আর জুনেদ। আয়রা হয়তো ২৩ বছরের ছিল, জুনেদ ২৮ বছরের ছিল। আর এই ঘটনাটা ৪ বছর হয়ে গেছে। তো আমার এত খারাপ লেগেছিল যে যখন আমি কাজের মধ্যে কাজের নেশায়, ক্রিয়েটিভিটির নেশায় মগ্ন ছিলাম, তো ওই সময় আমিও জানতাম না যে আয়রা যখন ৪ বছরের ছিল বা ৫-৬ বছরের ছিল, তো ওর মনের মধ্যে ঠিক কি চলছিল? ওর ঠিক কোন জিনিসটা ভালো লাগতো? ওর কি স্বপ্ন ছিল? ও কোন জিনিসে ভয় পেত? What was her insecurity? What were her dreams? আমি জানতামই না। কারণ আমি খেয়ালই রাখিনি। আমার যারা ডিরেক্টর ছিলেন, উনাদের সঙ্গে আ আমি সময় কাটাতাম। ওদের আশুতোষের কি ড্রিম সেটা আমি জানি। আশুতোষের কি ইনসিকিউরিটি রয়েছে সেটা আমি জানি।
কিন্তু আমার সন্তানদেরটা আমি জানি না। তো আমার খুবই খারাপ লেগেছিল। আমার খুব রাগ হয়েছিল। নিজের উপরে আমার খুব রাগ হয়েছিল যে এটা আমি কি করলাম? কি করে হয়ে গেল এগুলো? তো আমি তখনই সিদ্ধান্ত নিই, তো এরপর আমি আর কোনো ফিল্ম করব না। আমি এখন আমার পুরো সময়টা নিজের সন্তানদের সঙ্গে কাটাবো, ফ্যামিলির সঙ্গে কাটাবো। হয়ে গেছে আমার, আর এটা লাল সিং এর মাঝে ছিল। কারণ কোভিড এসে গেল। আমাদের লাল সিং অর্ধেক তৈরি হয়েছিল। এক্সাক্টলি 50% এ ছিলাম আমরা। অর্ধেক ফিল্ম বাকি ছিল। তো আমার নিজের উপর ভীষণভাবে রাগ হয়েছিল। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি এখন লাল সিং আমার শেষ ফিল্ম। এরপর আমি আর ফিল্ম করব না। তারপর এই কথাটা আমি আমার পরিবারকে বলি। আর আমি ওদের কাছে ক্ষমা চাই যে আমি ছিলাম না। তো ওরাও আমাকে স্বস্তি দেন। উনারা বলেন, "তুমি নিজের উপর বড্ড বেশি হার্ড হচ্ছ। তুমি অনেক মানে খুবই ভালো একজন বাবা। আর অন্য বাবা-মায়ের থেকে তুমি ঠিকঠাকভাবেই সামলেছ।" হুম। কিন্তু আমার মনে হয়েছিল আমি কম করেছি। তো ফ্যামিলিতে আমি সবাইকে বলে দিয়েছিলাম যে এটাই আমার শেষ ফিল্ম। তো আমি ছেড়ে দিয়েছিলাম। সত্যিই আমি ছেড়ে দিয়েছিলাম। আর মজার ব্যাপারটা হলো যে এর আগে আমি এই যে আমার ফিল্ম আসছে 'সিতারে জমি পর', এটার গল্প শুনে প্রসন্না যে ফিল্মটার ডিরেক্টর, ওকে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। প্রসন্নাকে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। কারণ আমরা ফিল্ম অনেক আগে থেকে ঠিক করি। ওটার প্রেপ হয়। আর আমরা জানতামও না যে কোভিড আসার ছিল। কোভিডে আমাদের কতটা সময় চলে গেল। কিন্তু ওই ফিল্মটা ততদিন লক হয়ে গিয়েছিল। প্রসন্নাকে হ্যাঁ বলেছিলাম। ডান করে দিয়েছিলাম। এই ফিল্মটা আমি করব। তো প্রায় ৬-৮ মাসের পর আমি ভাবলাম, আরে প্রসন্নাকে আমার না বলে দেওয়া উচিত। তো ওকে আমি চেন্নাই থেকে ডেকে পাঠাই। আর প্রসন্নাকে বসিয়ে আমার এই আমি ভেবেছিলাম যে আমি আজ ওকে বলেই দেব যে আমি ফিল্ম ছেড়ে দিয়েছি। তো আপনি এই ফিল্মে অন্য কাউকে নিয়ে নিন। আমি না প্রোডিউস করব, না অ্যাক্ট করব। ঐদিন সকালে আমার ছেলেমেয়েরা আমাকে নিয়ে বসে, জুনেদা রায়রা। আর ওরা বলে, "আমরা বুঝতে পারছি তুমি খুবই ডিস্টার্বড আছো যে তুমি আমাদের সময় দিতে পারো না। আ আর আমাদের ভালো লাগছে যে আমাদের জন্য তোমার মনে এই ভাবনা এসেছে।" তো সেদিন সকালে ওরা হোয়াইট বোর্ড নিয়ে তাতে লেখে যে নাম্বার 1 থেকে শুরু করে ১২ টা জিনিস লিখে দেয় তারা। আর আমাকে জিজ্ঞেস করে, "এই ১২ টার মধ্যে তুমি কোনটা করতে চাইবে?" তো আমি বলি, "এই নাম্বার 1, নাম্বার 7 আর নাম্বার 9 এই ৩ টে জিনিস আমার দায়িত্ব হবে।" তখন ওরা বলে, "এতে তোমার কতটা সময় আমি বলি, "১৫% খুব বেশি সময় লাগবে না এইসব জিনিসে।" তো ওরা বলে, বাকি 85% তুমি কি করবে? বাকি সময়টা তুমি কিভাবে কাটাবে?" আমি বলি, "তোমাদের দুজনের সঙ্গে কাটাবো।" তো ওরা হাত জোড় করে। ওরা বলে, "না, না, এতটা সময় এখন ৬-৮ মাস হয়ে গেছে। এতটা সময় তোমার সঙ্গে কাটালাম। এতটা সময় সারা জীবনে তোমার সঙ্গে কাটাইনি। আর তোমার হয়তো মনে হচ্ছে তুমি ২৪ ঘন্টা আমাদের সঙ্গে থাকতে চাও। কিন্তু আমরা চাই না যে ২৪ ঘন্টা তোমার সঙ্গে কাটাই। আমাদেরও একটা জীবন আছে।" আর জুনেদ তো আমাকে বলে, "বাবা, তুমি এতটাই এক্সট্রিমিস্ট যে তুমি যখন ফিল্ম করো তখন পাগলের মতো ফিল্ম করেই চলো। আর অন্য কিছু ভাবোই না। আর এখন মনে হচ্ছে তুমি ফিল্ম করবে না তো এখন এইদিকে যাচ্ছ, মানে পেন্ডুলাম হয় না? ঘড়ির পেন্ডুলাম। এবার তুমি এইদিকে পৌঁছে গেছো। আমি আর ফিল্ম করব না, আমায় ফিল্ম ছেড়ে দিতে হবে। এটা আবার কি? এটা তো তোমার ছেলেমানুষি। এতটা এক্সট্রিমিস্ট কিভাবে হতে পারো?" একটা মাঝামাঝি জায়গা হয় না? যাকে আমরা বলি মডারেশন। যে আপনি সব কাজ করুন কিন্তু এ এক্সট্রিম করবেন না। তো ও আমায় অনেক বোঝায় যে তুমি এটা ভুল করছো। আর কিরণ আমাকে বলে, কিরণ তো কেঁদেই ফেলে। যখন আমি বলি যে আমি ফিল্ম ছেড়ে দিচ্ছি, তখন কিরণ কাঁদতে শুরু করে। আমি বলি, "তুমি কাঁদছো কেন? এখন তো আমরা আরো বেশি করে সময় কাটাবো।" তো কিরণ বলে, "না, তুমি বুঝতে পারছো না। তুমি ইউ আর আ চাইল্ড অফ সিনেমা। তুমি যদি ফিল্ম ছেড়ে দাও, তাহলে তুমি আমাকেও ছেড়ে দিচ্ছ। তুমি সবকিছু ছেড়ে দিচ্ছ।
তো তোমার এটা করা একেবারেই ঠিক হবে না। তো ওরা ৩ জন মিলে আমাকে বোঝায়। যাদের আমি সবথেকে কম সময় দিয়েছিলাম ফিল্মের জন্য, ওরাই আমাকে বলছে, "না, তুমি ছাড়বে না, তুমি করো। আর তুমি ব্যালেন্স করে চলো।" কিন্তু যে লোকেরা, যে কোটি কোটি লোকেরা আপনাকে ভালোবাসা দিয়েছে, এত হ্যাঁ, বড় স্টার হ্যাঁ, হ্যাঁ। বানিয়েছে, তাদের তো প্রমিস করে দিন আপনি কখনো ছাড়বেন না। হ্যাঁ। আজ আমি আপনার শোতে বসে বলতে পারি যে আমি কখনো আমার ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছাড়ব না। আর আমি হুম। আমি আজ যেখানে পৌঁছেছি, যা কিছু করতে পেরেছি, সেটা আমার দর্শকদের ভালোবাসার কারণেই আজ আমি এখানে বসে রয়েছি। আর যে ভালোবাসা আর সম্মান আমি পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। খুব কম মানুষ রয়েছেন যারা তারা নিজের মনের মতো কাজ করতে পারেন। আর তারা সফলতাও পেয়েছেন, সম্মানও পেয়েছেন, ভালোবাসাও পেয়েছেন। তো আমি হাত জোড় করে উপরওয়ালাকে ধন্যবাদ জানাতে চাই যে আমি এই সবকিছু পেয়েছি। এই দেশ, এই মাটি, এই দেশের মানুষ আমাকে এই সবকিছু দিয়েছে। আর তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এটা খুব ভালো কথা যে আপনি পরিবারেরও খেয়াল রাখছেন, আর আপনার অডিয়েন্স যে রয়েছে আপনি তাদেরও ভরসা দিয়েছেন। ভালো কাজ করছেন আপনি, কিন্তু আমার কাছে আরো অনেক অভিযোগ আছে। আমি আরো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকি আদালতে আমির খানের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। যতক্ষণ না আমি করছি, যতক্ষণ না আমার মধ্যে থেকে বেরিয়ে আসছে, আমি আর কিছু করতেই পারবো না। এটাই আমার বাধ্যবাধকতা। তো আমার মতে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিল্ম আমাদের সমাজের জন্য। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের অতিথি হলেন হিন্দি ফিল্মের সুপারস্টার আমির খান। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার আমির খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সব সময় একেবারে উল্টো পথে চলেন। এখন দেখুন, লাল সিং চাড্ডা ফ্লপ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে সবাই বোঝালো যে আপনি কোনো অ্যাকশন ফিল্ম করুন যেটা হিট হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। যেমনটা আজকাল চলছে। হ্যাঁ। কিন্তু আপনি বললেন যে না, আমি তো কমেডি করব। আমি একেবারেই প্র্যাকটিক্যাল নই। আপনার অভিযোগ সঠিক। আমি একেবারেই প্র্যাকটিক্যাল নই। আমি আমার মনের কথা শুনি। আর যখন এই গল্পটা আমার কাছে এলো, আমার এতটাই পছন্দ হলো, এত পছন্দ হলো। এক তো এটা আপনাকে খুবই হাসাবে, আপনার মনোরঞ্জন করবে। কিন্তু তার সঙ্গে, সঙ্গে এটা আপনার মনকে ছুঁয়ে নেবে। এতটা গভীর একটা কথা বলে, এত দরকারি একটা কথা বলে, মানবতার কথা বলে। আর খুবই ভালোভাবে কথাটা বলে। তো আমার মনে হলো এই ফিল্মটা খুবই জরুরি। আমার এটা করা উচিত। তো এখন যেটা হলো, লোকজন বলল কোভিডের পর লোকজন সব অ্যাকশন ফিল্ম দেখছে। থিয়েটারে সব নাকি অ্যাকশন ফিল্ম চলছে। আমি এটা বিশ্বাস করি না। আমার নিজের অডিয়েন্সের উপরে পুরো ভরসা রয়েছে। আমার মনে হয় না অডিয়েন্স বারবার শুধু অ্যাকশন ফিল্মই দেখতে চাইবে। বারবার শুধু অ্যাকশন দেখবে। আমি এটা মনে করি না। আমি এটা মানি না। আর দ্বিতীয় ব্যাপারটা হলো, আমিও একজন ক্রিয়েটিভ মানুষ। আমার মধ্যে থেকেও যে কাজটা, যেমন আমি অ্যাকশন ফিল্মও করেছি, আর আমি সব জনরের ফিল্ম করেছি। কিন্তু এই যে আমার ফিল্মটা আসছে 'সিতারে জমি পর', এটা আমার রক্তের মধ্যে ঢুকে গিয়েছে, এই গল্পটা। আর যতক্ষণ না আমি এটা করছি, যতক্ষণ না আমার মধ্যে থেকে এটা বেরিয়ে আসছে, আমি আর কিছু করতেই পারব না। এটাই আমার সমস্যা। তো আমার মতে এটা খুবই ইম্পোর্টেন্ট একটা ফিল্ম আমাদের সমাজের জন্য। রজতজি, আপনি ভেবে দেখুন যে আচ্ছা, আমাদের সমাজে যে সমস্ত মানুষ people with intellectual disability, people who are intellectually atypical, neurotypical, তো তাদের জীবন ছোট থেকেই কেমন কাটে, তাদের ২ সেকেন্ড একটু নজর দিই। আমরা সবাই ৮ বছর, কেউ ১০ বছর কাটিয়ে এই জায়গায় এসে পৌঁছেছি। একবার ভেবে দেখুন, আপনি ৮ বছরের, আর স্কুলে বার্থডে পার্টি রয়েছে বা বিল্ডিং এ বার্থডে পার্টি রয়েছে, আর সমস্ত বাচ্চাদের ডাকা হয়েছে। কিন্তু আপনাকে ডাকা হয়নি। কারণ আপনার ডাউন সিনড্রোম রয়েছে। আর এটা শুধু একবারই নয়, প্রতিবার হয়ে থাকে। তো ওই বাচ্চাটার জন্য আমাদের ভাবা উচিত যে ওর কিরকম লাগবে? ও কি কোনো পাপ করেছে? ও কি করেছে? কোনো ভুল কাজ করেছে কি? ওর তো কোনো দোষই নেই। আমিও এরকমই জন্মাতে পারতাম। আপনিও এরকম জন্মাতে পারতেন। তো এটা আমাদের কন্ট্রোলে নেই দাদা। তো এক তো ওর একটা কষ্ট রয়েছেই। সেই সঙ্গে আমরা ওকে আলাদাও করে দিচ্ছি। আর সারা জীবন আলাদা করে রাখছি। এটা ঠিক নয়। এটা মানবতা নয়। আমাদের এত সুন্দর একটা দেশ ভারত, আমাদের এই জিনিসটা
চেঞ্জ করা উচিত। আমরা ইমোশনাল মানুষ। তো আমার মনে হয় যে এটা খুব ইম্পোর্টেন্ট টপিক। আমরা সবাই তো মানুষ। সবার আবেগ রয়েছে। তো যে কেউই হোক আমাদের ভারতে, এমনকি প্রধানমন্ত্রীজিও বলেছেন যে 2047 এর মধ্যে আমাদের এই জায়গায় পৌঁছতে হবে যেখানে সব মানুষ, দিব্যাঙ্গ যারা রয়েছেন, আমরা সবাই যারা সাপোজ টু বি নরমাল, সাপোজ টু বি দিব্যাঙ্গজন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব। এটা ওনারই বক্তব্য। আর এটা ওনার চেষ্টা। উনি আইনও এনেছেন, দিব্যাঙ্গজনদের জন্য আইনও এনেছেন, যাতে আমাদের দেশে সত্যি ইনক্লুশন হোক। দেখুন, যেটা হয় স্কুলে যখন আমরা বাচ্চাদের অ্যাডমিশন করাই, তখন থেকেই আমরা তফাৎ করে দিই। আর এই বাচ্চারা যারা রয়েছে তারা স্পেশাল স্কুলে যাবে। আর এ নরমাল নয়, মানে নরমাল বাচ্চাদের সঙ্গে পড়বে না। এ স্পেশাল স্কুলে পড়বে। এতে দুটো জিনিস হয়। এক তো এই বাচ্চাদের সঙ্গে আপনি তো ওদের সঙ্গে ন্যায় বিচার করছেন না। ওদের আলাদা করে দিচ্ছেন। মেইন স্ট্রিমে আসতেই দিচ্ছেন না। দ্বিতীয়ত, যারা নিউরোটিপিক্যাল বাচ্চা, সাপোজিটলি যারা নরমাল বাচ্চা, ওদের কথা ভাবুন কতটা লোকসান করে দিচ্ছি আমরা রাজতজি। ওরাও সুযোগ পাচ্ছে না যাতে ওরাও ওদের বন্ধুদের সঙ্গে বসবে যারা নিউরো এটিপিক্যাল হোক, ডাউন সিনড্রোম হোক, অটিস্টিক হোক। ওরাও কিন্তু সংবেদনশীলতা, সংবেদনশীল হওয়া শিখতে পারবে। এমপ্যাথি শিখতে পারবে। কেয়ারিং শিখতে পারবে। ওদের সাহায্য করা শিখতে পারবে। হাত ধরে দুজন মানুষ একসঙ্গে এগোতে পারবে। আর ওই বাচ্চাটা যদি আপনি ধরুন পরীক্ষায় পাশ করতে পারলো না, তো কি এসে যায়? আমাদের মধ্যে কজন আছে যারা ক্লাস 10 পাস করে সায়েন্টিস্ট হয়ে গেছি? কারোর কি মনে আছে a+b দ্য হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? আমি আপনাদের জিজ্ঞেস করছি। a+b a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, এটা কতটা ইম্পর্টেন্ট? আপনি কখনো লাইফে ইউজ করেছেন? কখনো ব্যবহার করেছেন আপনি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, মানে এই যে আনসারটা আসে সেটা ব্যবহার করেছেন কখনো আপনি? তো সেটা যদি কোনো বাচ্চা না পারে তো ঠিক আছে। এমন নয় যে পারবে না। হয়তো ওর কিছুটা সময় লাগবে। আপনার কোনো জিনিস বুঝতে 2 মিনিট লাগবে, হয়তো ওর 4 মিনিট লাগবে। ব্যাস, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। কোনো বড় ব্যাপার নয়। এতে যেটা হয়, যখন আমরা বড় হই, আমাদের এতটা আলাদা করা হয়। যখন আমরা কোনো কারোর সঙ্গে দেখা করি যে কিছুটা আলাদা, ডাউন সিনড্রোম হোক, অটিস্টিক হোক, আমরা তাদের সঙ্গে কথা বলতেও পারি না। আমাদের ভয় লাগে কিভাবে কথা বলবো। আমরা অকওয়ার্ড ফিল করি। আমরা অকওয়ার্ড হয়ে পড়ি। এটা ঠিক নয়। তো এটা শুধু প্রধানমন্ত্রীজিরই মানে কোনো বার্তা নয় যে বাই দ্য টাইম উই রিচ 100 ইয়ার্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এসব আমাদের পিছনে ফেলে আসা উচিত। অ্যাজ অ্যান ইনক্লুসিভ সোসাইটি আমাদের এগিয়ে যেতে হবে। তো এই টপিকেই তো এই ফিল্মটা তৈরি হয়েছে। এবার আপনি বলুন, আমি এটা করব নাকি অ্যাকশন ফিল্ম করব? ভাবুন আপনি। আমির, এই ফিল্মটা আমি দেখেছি, আর এটা সত্যি অসাধারণ একটা ফিল্ম। খুবই ইন্টারেস্টিং ভাবে অনেক বড় মেসেজ আপনি দিয়েছেন, হ্যাঁ। আর আপনি যে অ্যাক্টিং করেছেন সেটা তো সত্যি অসাধারণ, অপূর্ব। আমি তো সব দর্শককে বলবো যে এই ফিল্মটা অবশ্যই দেখতে যান। হুম। কারণ এই ফিল্মে আপনি যেভাবে সাবজেক্টটা নিয়েছেন, আর আপনি এক জায়গায় বলেছেন যে আহ, আমরা এই বাচ্চাদের বুদ্ধি কম ভাবছি, কিন্তু এরা আমাদের থেকে বেশি ক্ষুরধার। আমরা এদের শেখাতে চাই, কিন্তু এরাই আমাদের অনেক কিছু এরাই শিখিয়ে দেয়। আমায় শিখিয়ে দিল। একদম ঠিক। অ্যাকচুয়ালি এটা আমার কাছে তারে জমি পরের দ্বিতীয় পার্ট 2 আমরা যাকে বলি। তবে গল্পটা একটু আলাদা, চরিত্রটা আলাদা, কিন্তু থিমটা একই। এই ফিল্ম তারে জমি পরের থেকে 10 পা এগিয়ে রয়েছে। তারে জমি পর আমার যে চরিত্র ছিল নিকুম স্যারের, ওটা একটু সংবেদনশীল, খুবই সেনসিটিভ, কেয়ারিং ব্যক্তি ছিল। কিন্তু এই ফিল্মে গুলশান যে রয়েছে, সে খুবই ফালতু, কড়া ভাষায় কথা বলে, লোকের সঙ্গে ঝগড়া করে বেড়ায়, কারোর কথা বিবেচনা করে না। ওর মনে হয় আমিই সবসময় ঠিক। মদ খেয়ে পুলিশের গাড়িতেই ধাক্কা মেরে দেয়। আর পুলিশকে বলছে, এটা কি গাড়ি পার্ক করার জায়গা? যার মানে ও সবসময় এটাই মনে করে যে আমিই ঠিক, বাকি সবাই ভুল। তো এটা আমার একেবারে অপোজিট অফ নিকুম স্যার। আর ওই ফিল্মে একজন টিচার একটা স্টুডেন্টকে হেল্প করেছিল। এই ফিল্মে স্টুডেন্ট যারা রয়েছে তারা টিচারকে সঠিক রাস্তা দেখাবে, যে একজন সঠিক ভালো মানুষ হওয়া কাকে বলে। আর হাসতে হাসতে এই হাসতে ফিল্মটা হাসতে। কখন শেষ ওই হয়ে যায় ফিল্ম বোঝাই আপনাকে যায় না। কাঁদিয়েছিল আর এই ফিল্ম আপনাকে হাসাবে। তো আমি খুবই এক্সাইটেড, আর আমার খুবই ভালো লেগেছে যে আপনার এই ফিল্মটা খুবই ভালো লেগেছে, আপনি দেখেছেন। আর আমার এটাই আশা, আমাদের দেশের অডিয়েন্স এই ফিল্মটা দেখুক। আর কিন্তু আপনি এই ফিল্মটা শুধু থিয়েটার রিলিজ করবেন, ওটিটিতে হ্যাঁ, করবেন না। হ্যাঁ, আমি এর ঘোর বিরোধী। দেখুন, আমি খুবই লয়ালিস্ট থিয়েটারের ব্যাপারে।
আমি আজ ঠিক যেখানে বসে রয়েছি সিনেমা হলের জন্যই বসে আছি আপনাদের সামনে, থিয়েটারের জন্যই বসে রয়েছি আপনার সামনে। আমি মুখ ঘুরিয়ে নিতে পারবো না। আমি থিয়েটারের জন্য, সিনেমার জন্য মুখ ঘুরিয়ে নিতে পারবো না। তো কিন্তু- আজ যে পরিস্থিতি, আমরা নিজের পায়ে কুড়ুল মারছি। আমরা এত ছোট উইন্ডো করে দিয়েছি, এত ছোট উইন্ডো করে দিয়েছি যে কোনো ব্যক্তি, আমি আপনাকে বলবো যে আমার থেকে আ আ এই গ্লাসটা কিনে নিন। আর যদি আপনি না কেনেন তো ৮ সপ্তাহ পর আমি আপনার বাড়িতে রেখে যাব। তাহলে কেন কিনবেন আমার থেকে গ্লাস? আর এটাই তো হচ্ছে আজকালকার ফিল্মে, যে আপনি আসুন আমার ফিল্ম দেখতে, আর না এলে আমি আপনার বাড়িতে ফিল্ম পৌঁছে দেব। তাহলে বাড়িতেই চলে এসো, থিয়েটারে কেন যাব? এর ফলে হবে যেটা, থিয়েটারের পুরো ব্যবসাটাই নষ্ট হয়ে যাবে। আর এটা খুবই দুঃখের কথা। আমরা সবাই থিয়েটারে ফিল্ম দেখে বড় হয়েছি। থিয়েটারে একটা ম্যাজিক রয়েছে, এর একটা জাদু আছে। অন্ধকার হয়ে যায় আর আপনি ৩০০-৪০০ মানুষের সঙ্গে বসে হাসছেন। আপনি ৩০০-৪০০ মানুষের সঙ্গে বসে কাঁদতে থাকেন। যদি ফিল্ম পছন্দ না হয়, তাহলে ৩০০-৪০০ লোকের সঙ্গে মিলেমিশে গালি দেন। যাই হোক, ইট ইজ আ কমিউনিটি Collective এক্সপেরিয়েন্স, effort, হ্যাঁ। কালেক্টিভ এক্সপেরিয়েন্স হয়ে থাকে। ওটার একটা আলাদা মজা থাকে। আর এদিকে আমি একা বসে দেখছি। কি লাভ তাতে? তো আমি এটাই মনে করি যে সে তো আপনি যেমন খুশি তেমনই দেখতে পারেন। তবে আমি মনে করি যে উইন্ডো খুবই কম। তো আমার কাছে ওটিটি চ্যানেলের অনেক ধরনের অফার এসেছে। আমি শুধু একটাই কথা ওদের বলেছি যে আপনি ৬ মাস পর আমার ফিল্মটা চালিয়ে দিন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু উনারা সেটা করতে চান কিন্তু না। ওরা টাকা তো অফার করেছে ৬০ কোটি, ১২৫ কোটি। হ্যাঁ, করেছে তো। কিন্তু আমি ওদের না করে দিয়েছি। কিন্তু আমি টাকা না করে আপনার দিয়েছি। চাই না? হুম, না, টাকা তো ভালো লাগে। আর আমরা সবাই পরিশ্রম করে রোজগার করতে চাই। কিন্তু এটা আমার ভুল মনে হয়। আমার মনে হয় আমি বেইমানি করছি নিজের ইন্ডাস্ট্রির সঙ্গে, নিজের থিয়েটারের সঙ্গে, সিনেমা হলের সঙ্গে। আর আমি এই ব্যাপারে একেবারেই রাজি নই। সে যতই আমি বললাম না, আমি একদম প্র্যাকটিক্যাল নই। তো আমার ভরসা আছে যে এই ফিল্ম থিয়েটারে চলবে। আর আমরা যে পরিশ্রম করেছি, আমরা যে টাকা ঢেলেছি, সেটা থিয়েটার থেকেই উঠে আসবে। এটা আমার বিশ্বাস। আর এটা শুধু আমার না, আমার অডিয়েন্সের উপরে ভরসা রয়েছে। আমার অডিয়েন্স আমার ফিল্ম থিয়েটারেই আজ পর্যন্ত দেখে এসেছেন। আর তারা থিয়েটারেই দেখবেন আমার ফিল্ম। এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। আর আমাদের এই দেশে এরকম লক্ষ লক্ষ বাচ্চা রয়েছে, হ্যাঁ, অনেক পরিবারে পেয়ে অনেক যাবেন। পরিবারে রয়েছে। লোকেরা তাদের লুকিয়ে রাখেন। এবার সময় এই এসে ফিল্ম গেছে। দেখার পর লোকেরা তাকে ডিসপ্লে করবে, এই যে হ্যাঁ, দেখুন আমার এই বাচ্চা। দেখুন আমার বাচ্চা। আমি তো চাই এই ফিল্মের পর মানুষ, মানে আমাদের পরিবারে যদি এরকম কোনো বাচ্চা থাকে, তাকে আমরা যেন খুশি মনে আর আপনি সবাইকে। যে রোলটা করেছেন সেটা সত্যি খুবই চ্যালেঞ্জিং ছিল, হ্যাঁ। খুবই চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ। একদিক থেকে নেগেটিভও বটে। আর হ্যাঁ, বাচ্চারা কিছুক্ষণ অন্তরই আপনাকে কিছু না কিছু শেখাচ্ছে, হ্যাঁ, আর ওটাই। প্রায়ই আপনাকে ভুল প্রমাণিত করছে। একদম, একদম ঠিক, একদম ঠিক। আর এই ফিল্মটা করে আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এই বাচ্চাদের সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু এই বাচ্চাদের তো তেমন কোনো অ্যাক্টিং এর ট্রেনিং ছিল না। না, এদের মধ্যে যে ১০ জন রয়েছে, তার একজন যে রয়েছে সে ছেলেটা কেরালার। ও মালয়ালমের ১টা-২টো ফিল্মে কাজ করেছে। কিন্তু বাকি যে ৯ জন রয়েছে, এরা অ্যাক্টর নয় কিন্তু। এরা সব সাধারণ বাচ্চা। দে আর পিপল হু আর নিউরোডাইভার্জেন্ট। কারোর মধ্যে ডাউন সিনড্রোম আছে, কেউ অটিস্টিক, কারোর মধ্যে স্পেকট্রাম রয়েছে। তো এরা ১ম বার কাজ করছে। ১ম ফিল্ম করছে এরা। আর এত ভালো কাজ করেছে, তো এদের কোনো বিশেষ সাহায্যের দরকারই পড়েনি। আমি এটা টিভিতে বলতে পারি যে আমরা কাস্টিং প্রসেস করতে পারি, এরাও কাস্টিং প্রসেসের মধ্যে দিয়েই গেছে। তারপর আমরা ওয়ার্কশপ আর রিহার্সাল করি। ঠিক যেমন আমি করি, ওরাও ওয়ার্কশপ, রিহার্সাল করেছে। লাইন মনে করা, এই ধরনের সবকিছু। তারপর আমরা সেটে আসি শুটিং করতে। ১টা মিনিটও নষ্ট হয়নি এদের জন্য। ১ মিনিটও নষ্ট হয়নি এদের জন্য। এটা আমি জোর দিয়ে বলতে পারি যে আমি তো কোনো তফাতই খুঁজে পাইনি। প্রায়ই মানুষ আমাকে জিজ্ঞেস করে, এদের সঙ্গে কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই, কাজে অনেক সময় লেগেছে নিশ্চয়ই। আমি বলি না, একদম নয়। বরং এদের জন্য সেটের যে পরিবেশ, সেটা এতটাই বদলে যায়, ওরা এতটাই পজিটিভ এনার্জি নিয়ে আসে, হাসি মুখে আসে, দে আর ভেরি লাভিং, কাজ করে আনন্দ পায়, আর কাজ করার একটা উদ্যম নিয়ে আসে। একদম টিম প্লেয়ারের মতো। এতটাই এক্সাইটেড যে আমরা ফিল্ম করছি। আমার শুভকামনা রইল এই ফিল্ম সফল হোক। হ্যাঁ। শুধু আপনার জন্য নয়, দেশের মানুষের জন্যও এই ফিল্ম খুবই দরকারি। আর যে হ্যাঁ। স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তার জন্য এই ফিল্ম খুবই দরকারি। একদম। আমাদের সকলের শুভকামনা রইল আপনার সঙ্গে। থ্যাংক ইউ। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড রামেশ্বর রায় রায়দান আজকের মোকদ্দমার।
ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি সুপারস্টার আমির খানের বিরুদ্ধে। আমরা আমিরকে জিজ্ঞেস করেছি ওনার দেশভক্তির ব্যাপারে, ধর্ম নিয়ে ওনার চিন্তা ভাবনার ব্যাপারে। আমরা আমিরকে জিজ্ঞেস করেছি ওনার ফিল্মের ব্যাপারে, ওনার রাগের ব্যাপারে, ওনার ঝগড়ার ব্যাপারে, ওনার রিলেশনশিপের ব্যাপারে। আর ভালো কথা হলো আমির প্রতিটা প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন, কোনো প্রশ্নই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। হাসিও এসেছে, চোখে জলও এসেছে। এখন সময় আপকে আদালতে আজকের জাজ লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড রামেশ্বর রায়ের রায়দানের। আদালতের ফয়সলা এই হলো যে রজতবাবু পাবলিক প্রসিকিউটরের ভূমিকায় যেভাবে একেবারে কড়া আর প্যাঁচালো প্রশ্ন করেছেন, রীতিমতো প্যাঁচালো, কিন্তু কিছু প্রশ্ন তো এমন ছিল যে উনি আমির খানকে এতটাই ভাবনায় ফেলে দিয়েছিলেন যে উনি কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। আর অন্যদিকে উত্তর দেওয়ার জন্য আমাদের একদম দক্ষ শিল্পী, যার অভিনয়ের সারা বিশ্বে বেশ কদর রয়েছে, সুপারস্টার, উনি অনেক ভেবেচিন্তে দায়িত্ব নিয়ে আর সামাজিক সংবেদনার কথা মাথায় রেখে ওনার যে ৩৫ বছরের ক্যারিয়ার রয়েছে সেটা মাথায় রেখেছেন আর সেই মতো উত্তরও দিয়েছেন। এমন একজন ব্যক্তি যার কাছে ১৪০ কোটি মানুষের ফলোয়িং রয়েছে, তাদের ভালোবাসা রয়েছে, তাকে আমার মনে হয় না দেশভক্তি প্রমাণ করার জন্য কিছু আলাদা করে বলার দরকার রয়েছে। আদালত এই ব্যাপারটাও মাথায় রাখছে যে উনি শুধু একজন অভিনেতাই নন, সেই সঙ্গে সামাজিক দায়িত্বটাও ভালোভাবে বোঝেন আর তার সাথে সেটা ভালোভাবে পালনও করেন। আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে উনি নিজেও বলেছেন ২০১২তে যখন উনি সত্যমেভ জয়তের প্রোগ্রাম শুরু করেছিলেন, ওতে যে আমাদের সমাজের মধ্যে যে গোঁড়ামি রয়েছে সেটা দূর করতে একটা মঞ্চ থেকে সামাজিক ব্যবস্থাকে ঠিক করার জন্য ওনার এটা খুব বড় একটা যোগদান ছিল, সেটা মনে করি। ওখানে কোথা থেকে কোনো রকম ধার্মিক অ্যাঙ্গেল ছিল না। কিন্তু ২০১৬তে আবার উনি পানি ফাউন্ডেশন যেটা তৈরি হয়, যে প্রকল্প মহারাষ্ট্রে কাজ করে, চাষিরা জল না পেয়ে যে সমস্যার সম্মুখীন হতেন, ওনাদের পরিস্থিতি ঠিক করার জন্য উনি এই ফাউন্ডেশনটি তৈরি করেন। এটা আমার মতে খুব বড় বড় দুটো উদাহরণ, যা অন্য আর কোনো অভিনেতার নামের সঙ্গে জুড়ে নেই। এইসব কথা বিবেচনা করে আমির খানকে সমস্ত রকম অভিযোগ যা ওনার ওপর আনা হয়েছিল তা থেকে এই আদালত মুক্তি দিচ্ছে।